সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন। Audio Jungle. ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আম্মু আম্মু ভূমিকম্প, চাল ডাল কি আছে প্যাক করে রাখো, আমি একটু ঘুমাই। ও আম্মু ভূমিকম্প তো। কি ভূমিকম্প কোথায়? এখনই তো হলো, তুমি কইছিলা। ওরে বান্দর, ভূমিকম্প আবার কখন হলো? খেয়াল করে দেখো, আবার শুরু হয়েছে। তোর মোবাইলে ভূমিকম্প হচ্ছে। কে করছে দেখো। আমি কেন তোর ফোন রিসিভ করব? এত সাজু সাজতে হবে না, আমি জানি তুমি আমার মোবাইলে সবসময় চেক করো। তাহলে আজকে রিসিভ করছো না কেন? ফোন রিসিভ করে কথা বলো, আমি ঘুমাই। সারা জীবন তো ঘুমাইলি, মানুষ তো আর হইলি না। আম্মু আমি কি মানুষ না? তুই দেখতে মানুষের মতো, কিন্তু মানুষ না। হাই, আমি বান্দর মানে তুকু। বাবা মার নামটা আরভিন সুমন, আর সবাই ডাকে রোমিও। সো আই এম মিস্টার রোমিও। আর যার সাথে কথা বলছিলাম উনি আমার আম্মু। সুখের সাগরে ঢেউ খেতে খেতে ঘুমাচ্ছি, হঠাৎ মনে হলো ভূমিকম্প হচ্ছে, কিন্তু না, পরক্ষণে আম্মু আবিষ্কার করলো ভূমিকম্পন হচ্ছে না, আমার মোবাইলে সুনামি হচ্ছে। একটু শান্তিতে আলাপ করতেও দেবেন আম্মুটা। আম্মুগুলো কেন যে এরকম হয় কিছুই বুঝছি না। এই গেল মোবাইল নিয়ে কথা বলতে, আবার কথা বলে চলে আসছে। এই বান্দর, তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোর মামার সাথে একটা জায়গায় যাবি, তোর কাজের ব্যবস্থা করে দিবে। আম্মু তুমি কি সত্যি আমার আম্মু? কেন, কি হয়েছে? তুমি যদি আমার আম্মু হতে তাহলে বলতে, বাবা উঠে ফ্রেশ হয়ে নে, একটা জায়গায় তোকে যেতে হবে, তাড়াতাড়ি নাস্তা করে নে। বান্দর পোলা বক বক না করে তাড়াতাড়ি রেডি হয়ে নে। উঠতেছি উঠতেছি, যাও তুমি। নাস্তা শেষ করে মিস্টার কাজল মামার সাথে বের হলাম। দেখি কি না কি হয়, কি কাজের ব্যবস্থা করলো একটু দেখি। 2 ঘন্টা পর একটা বিশাল বড় বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়ির চারপাশে বান্ডারি, গোল্ডেন কালারের রং করা চারপাশে। ওই মিস্টার কাজল মামা, এখানে আমাদের কি কাজ? আমাদের না, শুধু তোর। আমার মানে? আমি কি করব এখানে? কাজ করবি। কিসের কাজ করব বলো? যেটা ঠিক করা হয় কথা বলে সেটা করবি। ঠিক করবো মানে? আমি আগে থেকে বলে দিচ্ছি আমি বাড়ির কেয়ারটেকারের কাজ করতে পারবো না, বলে দিলাম। যদি রাজি থাকো তাহলে বলো, বাড়ির ভিতরে যাব, না হলে বাড়ির ভিতরে ঢুকবো না। ধুর পাগল, চল ভিতরে যাই। আগে বলো তুমি রাজি কিনা। চল, আমি রাজি। কি সুন্দর বাড়ি। এমন যদি একটা শ্বশুর বাড়ি হতো তাহলে ঘর জামাই থাকতে ইচ্ছে হতো। আমি তো 2 ভাই রাজি হয়ে যেতাম। বাড়ির সামনে দক্ষিণ পাশে সেই একটা বাগান, সব ধরনের ফুল আছে। মনে হয় যত ফুল জন্মায় বাংলার মাটিতে এই সবুজ গাছের বাড়িতে। বাড়ির ভিতরটা আরো অনেক সুন্দর, বাইরে থেকে কতটা বোঝা যায় না। বাড়িটা মাটির উপরে 2 তলা, মাটির নিচে পুরো 3 তলা। আমাদের বাড়ি থেকে 5 মিনিটের পথ। সেখানেও একটা বাড়ি আছে, মাটির নিচে 3 তলা, মাটির উপরে 1 তলা। ওই রোমিও, বস তো, আর দেখা লাগবে না। আরে মামু, বাড়িটা তো আগে দেখতে দাও, এত সুন্দর বাড়ি। যদি আমার একটা শ্বশুর বাড়ি হতো। ওই চুপ কর, শ্বশুর বাড়ির চিন্তা করিস না, তাহলে চাকরি হবে না। চাকরি না হলে নাই, তাতে কি? আমি তো। কাজল, কেমন আছো? জি ভালো আছি, আপনার কি খবর? এই তো ভালো। সাথে কি তোমার ভাঙি না নাকি? জি, ওর কথাই বলছিলাম আপনাকে। তা বাবা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালো। তা কিনে মামার সাথে কথা বলছিলা? দেখেন না আঙ্কেল, আমি শুধু বলছি এমন যদি একটা শ্বশুরবাড়ি হতো তাহলে আমি ঘর জামাই থাকতাম। আর মামা বলে শ্বশুরবাড়ি চিন্তা করলে চাকরি হবে না। বলেন তো আঙ্কেল, আমি কি ভুল বললাম? কাজল, ও তো কিছু ভুল বলেনি।
হ্যাঁ, আমারে কেউ বোঝে না। কাজের কথায় আসি, কি বলো? আঙ্কেল, আমার একটা কথা আছে। কি কথা? আমি বাড়ি কেয়ারটেকার কাজ করতে পারবো না। ওই তুই চুপ করবি? আমি তো চুপ করে আছি। রোমিও, বাবা তুমি কি কি কাজ পারো? যেমন? গাড়ি চালাতে পারো? হ্যাঁ, পারি। বাইক চালাতে? এটা কোনো ব্যাপার না। তোমাকে একটা কাজ দেব, করতে পারবে? অবশ্যই পারবো, তবে তা বলতে হবে না, আমি তোমাকে সেই কাজ দিব না। তাহলে রাজি। তোমার কাজ হলো আমার মেয়ের বডিগার্ডে থাকা, সবসময় ওর পাশে থাকতে হবে, ওর যেন কোনো বিপদ না হয়। আপনি চিন্তা করবেন না, আমি সব সামনে নিতে পারবো। তাহলে বিকালে চলে এসো, আর আসার সময় কিছু আনতে হবে না, সবকিছুর ব্যবস্থা আমি করে রাখবো। তাহলে এখন আসি আঙ্কেল, ভালো থাকবেন। বিকালে চলে আসবে কিন্তু। যাক, বাঁচা গেল। শেষ পর্যন্ত বাড়ি কেয়ারটেকার হতে হলো না, বডিগার্ড হলাম একটা মেয়ের। আমাকে বডিগার্ড হিসেবে পছন্দ না করার মতো কিছুই নাই। দানবের মতো চেহারা, হ্যান্ডসাম, দেখতে সুন্দর, আর কি চাই বলেন? তবে পড়ালেখায় বাস, কিচ্ছু পারি না, তাই তো সব ছেড়ে দিয়ে বসে আছি। যাই হোক, মামার কারণে একটা কাজের ব্যবস্থা হলো। রোমিও শোন, কাজটা ঠিক মতো করিস। আরে মামা, তুমি চিন্তা করো না, মেহু না। হিন্দি মারিস না, যেটা বলবে সেটা করবি। করবো, কিন্তু উনি কে? অনেক বড় ব্যবসায়ী, উনি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে। বলতে পারিস সব ব্যবসা দেশের বাইরে। তো এখানে কে কে থাকে? ওনার একমাত্র মেয়ে, ওনার বউ, ওনার ভাই, ভাইয়ের বউ, ছেলে, মেয়েরা থাকে। ও, চলো বাড়িতে যাই। বিকালে কি তুমি আসবে আমার সাথে? না। ওকে, চলো এবার। দুপুরে খেয়ে দিলাম ঘুম, 5টায় আম্মুটাকে ঘুম ভাঙলো। তারপর ফিরে এসে 2 ঘন্টা পর আমার কর্মস্থলে পৌঁছলাম। বাড়িতে এসে কলিং বেল বেশ বাজতে লাগলো। দরজা খুলে দিলাম। একটা মহিলা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি মনে হয় রোমিও? জি আন্টি, আমি রোমিও। এসো বাবা, ভিতরে এসো। হ্যাঁ। তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসি। আন্টি, নাস্তা লাগবে না। কেন বাবা, এটা তোমার নিজের বাড়ি মনে করে থাকবা। পারবো না। আমার মুখে মুখে কথা বলবা না, আমি তোমার মায়ের মতো, আমি যেটা বলবো সেটা করবা। ঠিক আছে। তুমি বসো, আমি আসছি। এমা, কলিং বেলটা তো বাজতেছে, এতক্ষণ বাজলে কি অসুবিধা হতো? আন্টি দরজা খুলতো, এখন আমাকে খুলতে হবে। ধুর। দরজা খুলে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে সামনে। ছেলের চোখে তো কাজল থাকার কথা না। এমা, কানে দেখছি তো 2টা পিরামিড বসানো। ও মা, ঠোঁট আবার গোলাপি লিপস্টিক, হাতে মেহেদি, মাথায় তো কিছুই ঢুকছে না। এটা কি মেয়ে নাকি ছেলে সেটাই বুঝতে পারছি না। তার উপর নিচ থেকে একবার চোখ বুলে নিয়ে শিওর হলাম এটা একটা শার্ট প্যান্ট পরা রমণী। কাকে চাই? বোঝো ঠেলা একটা লাগিয়ে দিল ঠাস করে। আজব রমণী। দরজা বন্ধ করে পিছনে ঘুরে দেখি আন্টি হাসছে। আমিও পরে গেলাম লজ্জায়। এখনো যার জন্য বডিগার্ড হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হলো তাকেই দেখলাম না, অথচ এতক্ষণে থাপ্পড়াটা খেয়ে ফেলেছি। আন্টি, আপনি হাসছেন? আমি এখনো তার দেখতে পেলাম না যার জন্য বডিগার্ডের চাকরি পেলাম। এখন যার হাতে একটা খেয়েছো উনি সে। প্রথম দিনেই একটা খেয়ে নিলাম, জানি না পরে কি হবে। ওকে, কিন্তু তোমার সামলাতে হবে, পারবে তো? এই রোমিও পারে না এমন কোনো কাজ নেই আন্টি। চলো তোমার রুমটা দেখিয়ে দিই। আন্টি, একটা কথা বলবো? বলো বাবা। আমাকে অন্য রুম দিলে ভালো হয় না? যেমন? বাড়ির কাজের লোকেরা যে নর্মাল রুমে থাকে তেমন রুমে থাকতে দিলে খুশি হতাম। এখানে থাকলে সমস্যা কি? আন্টি, কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, আমার কপালে এরকম রুম সহ্য হবে না, তাই নিচে দিলেই ভালো হয়। কিন্তু তোমার আঙ্কেল তো বলে গেছে তোমাকে যেন এই রুমে থাকতে দিই। আমি আঙ্কেলকে বুঝিয়ে বলবো, আপনি অন্য রুমে ব্যবস্থা করেন। ঠিক আছে, তুমি এসো। গরিবের ছেলে হয়ে এত বড় বাড়িতে কাজ করছি, সেটা অনেক বড় কিছু আমার কাছে। যে রুমে আমাকে থাকতে দিয়েছে বলছে আঙ্কেল সেই রুমে আমাদের পুরো পরিবার থাকতে পারে। এত কিছু সহ্য হবে না,
বেশি আরামে থাকতে গেলে পরে সবকিছু হারাম হয়ে যাবে। কথায় কথায় আন্টি থেকে নামটাও জেনে নিলাম, সালমা আক্তার জুলি। আমাকে যার জন্য নিয়োগ করা হয়েছে তার নাম সালমা আক্তার জুলি। অনেক রাগী বদমেজাজি একটা মেয়ে। আন্টি, একটা কথা বলবো? বলো, তবে পরবর্তীতে অনুমতি চাইবে না। আচ্ছা, ওনাকে উপরে দিলেন কেন? নিচে এত সুন্দর রুম থাকতে। ওর জন্য সব জায়গায় একটা করে রুম আছে, যেখানে ইচ্ছে সেখানে থাকে সে। ঘুরে করে বাড়িতে দেখতে দেখতে 10টা বেজে গেল। রুমে এসে বিছানায় শরীরটা এলিয়ে দিতে ঘুম চলে এলো। সেটা আর বেশিক্ষণ টিকলো না। আন্টি এসে খেতে ডাকলো। খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আন্টি জোরাজোরিতে টেবিলে বসতে হলো। সবগুলো অপরিচিত মুখ আমার দিকে তাকিয়ে আছে। আন্টি সবার সাথে পরিচয় করিয়ে দিল। প্রায় 10 মিনিট হলো বসে আছি, এখনো কেউ খাওয়া শুরু করে নাই। সবাই ম্যাডামের জন্য অপেক্ষা করছে, তার আসার নামই নেই। এদিকে এই কানন মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। অস্বস্তি লাগছে। এই মাইয়ে কি কোনোদিনে ছেলে দেখে নাই, নাকি হা করে তাকিয়ে আছে কিনা? না, আর না, কিছু একটা করতেই হবে। এই যে হা করে আছেন কেন? মশা ঢুকবে তো মুখে। রোমিও ভাই ঠিক বলছেন। রোমিও ভাই বলবেন না, ভাইটা বাদ দেন। আচ্ছা ঠিক আছে। আমাকে পেঁচানো হচ্ছে তাই না? এখানে পছানোর কি আছে? যেটা সত্যি সেটাই তো বললাম। কি সত্যি বলছেন? মশা ঢুকবে, এটা কি সত্যি না? এখানে কি হচ্ছে? সবাই চুপ করে আছে, কারণ জুলি ম্যাডাম আসছে। কাকে কি বলবে তার কোনো ঠিকই নাই। তাই সবাই চুপচাপ বসে আছে, আর ওই ম্যাডামটা আমার দিকে তাকিয়ে আছে। মা, এই ছেলেটা এখানে কেন? ও রোমিও, আজ থেকে এখানে থাকবে। তোর জন্য ওকে নিয়োগ করা হয়েছে। আমার জন্য মানে? ও কি আমার বডিগার্ড নাকি? হ্যাঁ। আমি তোমাদের অনেকবার বলেছি আমার কোনো বডিগার্ড লাগবে না। সেটা তোমার মনে হতে পারে, আমাদের যা ভালো মনে হয়েছে তাই করছি। ও সবার সাথে এখানে কেন? ও আমাদের সাথে একসাথে খাবে। এটা যদি তোমাদের শেষ কথা হয় তাহলে এটাও শুনে রাখো, আমি তোমাদের সাথে বসবো না খেতে। আন্টি বাদ দেন, আমাকে নিয়ে আপনাদের মধ্যে অশান্তি হোক সেটা আমি চাই না। আমার এমনিতে খেতে ইচ্ছা করছে না, আমি বরং রুমে যাই। আপনারা খাওয়া শুরু করেন। দরকার কি আমাকে নিয়ে মা মেয়ের সম্পর্কে ফাটাল ধরানোর? তাই চলে আসলাম। এখন থেকে বুঝতে পারছি এ মেয়ের বডিগার্ড থাকতে হলে আমাকে অনেক কিছুই সহ্য করতে হবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা মনে নেই। সকাল 6টায় মোবাইলে কাউয়ার ডাকে ঘুম ভাঙলো। মোবাইলে অ্যালার্ম টোন দিচ্ছে, কাউয়ার ডাক। উঠে শুরু করলাম দৌড়ানো শেষ করে আস্তে আস্তে অন্য ব্যায়াম শেষ করে 8টায় রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি কানন কি যেন খুঁজতেছে। এই যে কি খোঁজা হচ্ছে শুনি? না কিছু না। তাহলে সকাল সকাল আমার রুমে কি? ইচ্ছে করছিল আপনাকে দেখতে, তাই আসলাম। বাইরে থেকে যখন দেখলাম রুমে কেউ নেই, তাহলে ঢুকলেন কেন? এত কৈফিয়ত দিতে পারবো না, ইচ্ছে হলো তাই ঢুকেছি। তাছাড়া এত জিম করে কি হবে, এমনিতেই মেয়েরা লাইন ধরে থাকে। আপনার কথা শেষ হলে আসতে পারেন, আমি চেঞ্জ করব। একটু পরে আবার ডিউটি শুরু হবে। চেঞ্জ করেন, কে বারণ করেছে? আপনার সামনে করবো নাকি? করলে ক্ষতি কি? বের হতে বলছি, বের হন। বের হব না, আমার সামনেই চেঞ্জ করতে হবে। কি বেয়াদব মেয়ে রে বাইনি। কি হলো, চেঞ্জ করেন। আন্টি, কাউকে ডাকতে হবে না, যাচ্ছি আমি, পরে আবার আসবো। এই বলে দৌড়ে চলে গেল। আসছি পরে আবার, কথাটা মনে মনে বললাম। দেখলেন তো পাগলগণ কি লুইসা বেয়াদব ফাজিল মাইয়া। ফেরোসে নাস্তা করে দাঁড়িয়ে আছি। জুলি ম্যাডামকে নিয়ে ভার্সিটিতে যেতে হবে। অনার্স প্রথম বর্ষে পড়ে। ওনার সামনে আমি হারছি। বাইরে গাড়ি রেডি করা। গিয়ে দরজা খুলে দিলাম। ভিতরে ঢুকে বসে বলল। আমি আল্লাহ নাম নিয়ে গাড়ি চালানো শুরু করলাম। 35 মিনিট পর গাড়ি নিয়ে ভার্সিটি গেটে পৌঁছালাম। ম্যাডাম, গাড়ি কি ভিতরে নিয়ে যাব? তুই জানিস না? ম্যাডাম, আমাকে তো কিছু বলা হয়নি তাই। চুপ, তুই আমাকে কোনো প্রশ্ন করবি না, শুধুমাত্র উত্তর দিবি, না হলে তোর বিদায় করে দিব। শালার অহংকার, এত অহংকার কি করে জন্ম নিল? সামান্য একটা কথা তো জানতে চাইছি, আর কিছু না। আর না, এর জন্য এমন করতে হবে নাকি? গাড়িটা ভিতরে ঢুকিয়ে একটা ছায়াময় গাছের নিচে রাখলাম। ম্যাডাম নেমে কয়েকটা মেয়ের সাথে ক্লাসে চলে গেল। আমি এখন ভিতরে বসে আছি। একবারও নামতে হয়নি। কালকে পর্যন্ত ম্যাডামের জন্য একটা বডিগার্ড ছিল, আজ থেকে আমি হলাম।
ও কেন চলে গেল জানি না। বসে বসে এসব ভাবছি, তখনই দেখলাম ম্যাডামের সাথে মেয়েগুলো সহ ম্যাডাম আসছে। একটু সামনে আসতে কয়েকটা ছেলে গিয়ে পথ আটকে দাঁড়ালো। ম্যাডামকে দেখছি ভয়ে ভয়ে চোখ চারদিকে তাকাচ্ছে। তখন মনে হলো, আরে আমাকে তো ওনার জন্য নিয়োগ দেওয়া হলো। তাড়াতাড়ি করে হাটে হকি স্টিক নিয়ে গাড়ি থেকে নেমে দিলাম দৌড়। আমাকে দেখা মাত্রই ম্যাডাম ভয়ার্ত চেহারা চেঞ্জ হয়ে গেল, আর ছেলেগুলো তো ভার্সিটি গেটের দিকে দৌড় দিচ্ছে। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? তোকে কি গাড়িতে বসে থাকার জন্য আমার বডিগার্ড করা হয়েছে? সরি ম্যাডাম। ম্যাডাম ওনার বান্ধবীদের সাথে হাঁটছে। আমি এসে গাড়ির উপরে বসলাম আর ম্যাডামের দিকে লক্ষ্য রাখছি। মেয়েদের থেকে দূরে থাকতে বেশি ভালো লাগে। এখন তো পুরো একটা মেয়ের বডিগার্ড হয়ে গেলাম। তার সাথে সাথে হেঁটে তাকে গার্ড দেওয়া থেকে এখন থেকে বসে দিচ্ছি। যত মেয়ে ঢুকছে গেট দিয়ে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর কয়েকটা মেয়ে যে গাছটার নিচে গাড়ি দাঁড় করানো তার থেকে একটু দূরে বসে কি যেন বলছে আর তাকিয়ে আছে। এই মাইগুলো কি কখনো ছেলে দেখে নাই? এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে কোনো এলিয়েন বসে আছে তাদের সামনে। ম্যাডামের অবস্থান দেখে নিলাম একবার। আমার দিকে সিংহের মতো ধুক্কু সিংহিনীর মতো তাকিয়ে আছে। বুঝতে পারছি আজকে আমার খবর আছে। বাম দিকে তাকাতে দেখে চারটা চোখ আমার দিকে তাকিয়ে থেকে সামনে যাচ্ছে। মানে চশমা পরা একটা মেয়ে যাচ্ছে আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে। ট্যালেন্ট আছে মাই, কি সুন্দর করে তাকিয়ে আছে। হাঁটতে হাঁটতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেলো। সবাই হেসে উঠলো, যারা এটা লক্ষ্য করেছে আর কি। আমার হাসা বারণ, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও হাসতে পারলাম না। বেচারির জন্য কষ্ট হচ্ছে। সবার সামনে পড়ে গেল, তাও আমাকে দেখতে দেখতে। প্রথম দিন শেষ হলো আরো নানা ধরনের কাহিনীর মাধ্যমে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম, দিলাম একটা ঘুম। 6টায় উঠলাম ঘুম থেকে। আন্টি ডাক দিল ওনার সাথে আড্ডা দিতে। কেমন কাটলো প্রথম দিন? আর বলবেন আন্টি, একটুও হাসতে পারি নাই। কেন হাসতে পারি না? বডিগার্ড তো তাই। কাহিনী কি সেটা বলেন। পুরো কাহিনীটা বললাম। সবাই হাসতে হাসতে শেষ। আন্টি, আঙ্কেল কোথায়? উনি তো বিকালের ফ্লাইটে চলে গেছে। কেন? আন্টি, আমাকে যদি কাজগুলো ভালোভাবে বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো। কিছু বলে দিতে হবে না, তুমি সবসময় ওর পাশে পাশে থাকবে। ও যেখানে যাবে সেখানে যাবে। ও বারণ করার পরেও তোমাকে তোমার দায়িত্ব পালন করতে হবে। আমার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়, তবে নিজের দিকেও খেয়াল রেখো। দোয়া করবেন আন্টি। কিছুক্ষণ আড্ডা দিয়ে বাইরে বের হলাম। নতুন এলাকা, একটু রাতে ঘুরে দেখতে দেখতে প্রায় 10টা বাজলো। বাড়িতে এসে কলিং বেল বাজানোর সাথে সাথে দরজা খুলে দিল কানন। কি মশাই, কোথায় ছিলেন? আপনাকে বলবো কেন? রোমিও বাবা, কি হলো? ভিতরে আসো। জি আন্টি, আসছি। ফ্রেশ হয়ে খেতে বসলাম। ম্যাডাম আসছে না। আন্টির কাছে জানতে চাইলে আন্টি বলে ওনার জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে। খাওয়া শেষ করে দিলাম ঘুম। পরের দিন ঘুম থেকে উঠে প্রতিদিনের কাজগুলো শেষ করি, নাস্তা করে বসে আছি। ম্যাডাম আসলে ভার্সিটির দিকে রওনা দেব। এই তো ম্যাডাম আসছে। গাড়ির দরজা খুলে দিলাম। ম্যাডাম গাড়িতে ঢুকলো, সাথে আসছে কানন। দরজা বন্ধ করেন কেন? আমি যাব। আপনি কোথায় যাবেন? আরে আমরা সেম ইয়ার। ও, দরজা খুলে দেন। আপনি নিজে খুলে ঢোকেন। জুলিকে বলবো নাকি? খুলে দিচ্ছি তো। শালার কপাল, কেন যে বডিগার্ডে চাকরি করতে গেলাম আল্লাহ জানে। কখন যে ভার্সিটিতে এসে পড়েছি মনে করতে পারছি না। ম্যাডাম আর কানন নেমে চলে গেল। আজকে দেখছি সেলগুলো পথ আগলে দাঁড়ানো। আজ এদের খবর আছে। স্টিকটা হাতে নিয়ে এগিয়ে গেলাম আর সব কটাকে ইচ্ছে মতো পেটালাম। তারপর একটা গাড়ি এসে ওদেরকে নিয়ে গেল। ম্যাডাম আর কানন, আমার কলেজের মেয়েগুলো সবাই ক্লাসে চলে যায় আর আমি প্রিন্সিপালের রুমে দিকে পা বাড়ালাম। 30 মিনিট কথা বলার পর স্যার রাজি হলো। কথা বলছিলাম ম্যাডামের জন্য। ওনার বডিগার্ড হলাম মাত্র 2 দিন হলো, এর মধ্যে 2বার বিপদের মুখে পড়লো। তাই আর কোনো রিস্ক নিতে চাইলাম না। স্যারের সাথে কথা বলে অন্য সব স্যার ম্যাডামের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হলো যে ম্যাডামের সাথে ক্লাসে আমিও থাকবো। পরের দিন ম্যাডাম আর কানন ক্লাসে যাওয়ার পর আমি গাড়িটা একটা গাছের নিচে রেখে ক্লাসে প্রবেশ করলাম। সবাই তাকিয়ে আছে। আমার জন্য একটা চেয়ার রাখা আছে, ওটাতে গিয়ে বসলাম। সবাই পিছনে তাকিয়ে আছে। নিজেকে একটা এলিয়েন মনে হচ্ছে। ম্যাডাম রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যারকে আসতে দেখে একটু শান্তি পেলাম। আর যাই হোক, এলিয়েন দেখার জন্য সবাই তাকিয়ে থাকবে না। পিছনে তাকিয়ে আছো কেন সবাই? ও জুলিয়ার কাকনের বডিগার্ড,
কোনো এলিয়েন না। স্যার আমার মুখের কথাটাই বলে দিল। সবাই ক্লাস করছে, আমি সবাইকে তাকিয়ে তাকিয়ে দেখছি। দেখি কানন আমার দিকে বারবার তাকাচ্ছে। স্যার কি বললো, দুজনের বডিগার্ড নিয়োগ করা হয়েছে নাকি আমাকে? আজকে গিয়ে আন্টির কাছে জানতে চাইবো কার বডিগার্ড আমি। কাননে থেকে দুজনে পরে দেখি ফুলটুসি। না, এটা তো ফুলটুসি না, তার চোখ। এটা কলমের ওই মেয়েটি যে গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। তাকিয়ে আছে দেখে, চোখ দুটো যেন সরানো যাচ্ছে না। শালার কপাল, এভাবে যদি প্রতিদিন চলতে থাকে তাহলে আমার কোনোদিন কোনো মাই নিয়ে পালিয়ে যাবে, তার কোনো ঠিক নেই। আজ থেকে কারো দিকেই তাকাবো না। প্রথম ঘন্টা শেষ হতেই কানন লাফিয়ে লাফিয়ে আমার কাছে আসলো, সাথে আরো 4-5টা। এদের কারণে ম্যাডামকে দেখতে পারছি না। আপনি না খুব ভালো একটা কাজ করেছেন, রুমে এসে পাহারা দিচ্ছেন। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তো পালন করতেই হবে। আমার জন্য একটা সুবিধা হলো, সবসময় আপনাকে দেখতে পারবো। ওই, এটা আমার জিনিস, নজর দিবি না। হচ্ছেটা কি? ও আমার। ওই দাঁড়া সবাই, কি তোদের করছিস? ও আমার। এই, ও কারো না, ও শুধু আমার। বুঝ ঢালা, কোন জঙ্গলে যাব? এই মাইগুলো কি শুরু করেছে আমাকে নিয়ে? আরে আমি মানুষ একজন, তোরা যদি একসাথে সবাই টানাটানি করিস তাহলে আমি কোথায় যাব? এই কি ভাবছো? তুমি শুধু আমার। আপনাদের এসব বাদ দিবেন? আমি এখানে এসেছি ম্যাডামকে পাহারা দিতে, আপনাদের সাথে প্রেম করতে না। দূরে গিয়ে মরেন, যান। আর মিস কানন, আপনার নামে আমি আজকেই বাড়িতে বিচার দেব। ম্যাডাম আসাতে সবাই যা যা সিটি চলে গেল। ম্যাডাম তো দেখি ছাত্রীদের থেকেও খারাপ, আসার পর থেকে তাকিয়ে আছে। যতবার না বাইরের দিকে তাকাচ্ছে তার থেকে বেশি আমার দিকে তাকিয়ে আছে। মওলা তুমি কোথায়? আমারে উঠাও, নাও। আর কারো ক্লাস হতে চাই না। ক্লাস শেষে বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়ে দিলাম ঘুম। দেখি আন্টি বসে আছে। আন্টি, এখনো খাওয়া হয়নি আপনার? তোমার জন্য বসে আছি বাবা। আমার জন্য কেন বসে আছেন? আমি তো বাড়ির একজন কর্মচারী। তুমি এবারের কর্মচারী না, একজন সদস্য। নিজেকে কর্মচারী মনে করবে না। বাদ দেন এসব। এটা বলুন, আমাকে কার বডিগার্ড রাখা হয়েছে? দুজনের। দুজনের মানে? জুলি, কানন দুজনের জন্যই রাখা হয়েছে। ও আচ্ছা। এক সপ্তাহ অনেক কষ্টে কাটালাম। ক্লাসে বসে গার্ড দেওয়া মনে হচ্ছে আর সম্ভাবনা না। মাইয়াগুলো জ্বালায় জীবনটা পুরো বাস হয়ে গেল। তাই কয়েকটা ছেলেকে ক্লাসের ভিতরে কি হচ্ছে জানার জন্য ঠিক করলাম। ওরা ক্লাসে ম্যাডামের কোনো বিপদ হলে আমাকে তা জানিয়ে দেবে। এভাবে চলছে আমার কাজ। আর কানন মেয়েটা প্রতিদিন বিরক্ত করে আমাকে। 1 মাস পর সন্ধ্যায় রুম থেকে বের হওয়ার সাথে সাথে আন্টি এসে সামনে দাঁড়ালো। আন্টিকে কেমন যেন দেখাচ্ছে। আন্টি, কি হয়েছে? বাবা, তুমি ব্যাগটা গুছিয়ে নাও। কেন ব্যাগ গোছাবো বলেন আন্টি? আজকে রাতে কানন আর জুলি ওদের বন্ধুদের সাথে কোথায় যেন বেড়াতে যাবে। কয়েকটা দিন ওখানে থাকবে, তাই তোমাকে ওদের সাথে যেতে হবে। অনেকবার বারণ করেছি, কেউ শুনতে চায় না। ওরা যাবেই যাবে, জানি না কোথায় কি বিপদ লুকিয়ে আছে, তাই তোমাকে ওদের সাথে যেতে হবে। আমি আছি তো আন্টি, আপনি টেনশন করবেন না, আমি ওনাদের দেখে রাখবো। তাহলে তুমি রেডি হয়ে নাও। অনেকদিন হলো কোথাও যাই না, একটু ঘুরে আসাও হবে। ম্যাডাম আর কারণকে নিয়ে রওনা দিলাম। বাড়ির বাইরে বাস এসে দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্রই মাইগুলো রোমিও যাবে আমাদের সাথে বলে চিৎকার দিয়ে উঠলো। বাসে 3টে ছেলে আছে আর সবগুলো মেয়ে। ছেলেগুলোর সাথে গিয়ে বসলাম। কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম। পুরো বাসে সবাই ঘুমাচ্ছে। সকালে চোখ খুলে দেখি অপূর্ব এক দৃশ্য। অসাধারণ একটা জায়গায় এসে পড়েছি। সকালে সূর্যের আলো মুখে এসে পড়েছে। এখনো কেউ ওঠে নাই, সবাই ঘুমাচ্ছে। অসাধারণ দৃশ্যটাতে দেখে আর বসে থাকতে পারলাম না, তাই দরজাটা খুলে নিচে নেমে পড়লাম। জায়গাটা অনেক সুন্দর। চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। ঘুরতে ঘুরতে যখন লোকের পাশে এসে বসেছি তখনই মনে পড়লো এটা তো মহামায়া লেক। আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা লাগে গায়ে নিয়ে আসতে। একটা বোট ভাড়া করে ঝর্ণা দেখতে গেলাম। লেকের পর্বে প্রায় 3 ঘন্টা বোটে করে ঝর্ণায় পৌঁছলাম। তার সেরে বেয়ে উপরে উঠলাম। তারপর সেখান থেকে লাফ দিয়ে লেকেতে পানিতে কিছুক্ষণ পর সাঁতার কেটে বোর্ডে উঠলাম। 11:30টায় আগে জায়গায় দাঁড়ালো। আমি নেমে ওর ভাড়া দিয়ে বাসের দিকে রওনা দিলাম। সবাই বাইরে বসে আছে বাসের সামনে, ছেলে 3টা বাসের উপরে। আমি আস্তে আস্তে এগোচ্ছি আর ম্যাডাম আমাকে দেখে রাগে চোখে আমার দিকে তাকিয়ে আছে। আর সবাই এসে আমাকে ঘিরে ধরলো।
এই তুই কোথায় গিয়েছিলি? এখন কয়টা বাজে খবর আছে? ম্যাডাম, এটা আমার এলাকার মধ্যেই পড়ে। আমি এখানে আগে আরও এসেছি, তাই একটু ঘুরতে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলি যে ভিজে আসলি? ঝর্ণায় গিয়েছি, লেকে সাঁতার কাটছি। ঝর্ণাও আছে এখানে? অসাধারণ একটা জায়গা ম্যাডাম এটা। জুলি, ও যেহেতু এই জায়গাটা ভালোভাবে চিনে, তাহলে তো ভালোভাবে ঘুরতে পারবো। সারাদিন অনেক ঘুরঘুরি করলাম, সবাই অনেক আনন্দ করলো, আমার খবর করে ছাড়লো মায়েগুলো। একটা এদিকে টানে আর একটা ওদিকে টানে, শুধু সেলফি আর সেলফি। এ বলে সেলফি তুলবো, ও বলে সেলফি তুলবো। আমার জীবনটা শেষ করে দিবে এই মাইয়েগুলো। দুপুরে আমার পরিচিত একটা হোটেল থেকে খাবার এনে দুপুরে খেয়ে সবাই মিলে একটা জিনিস খারাপ লাগলো, সবাই অসাধারণ কাপড় পরে এসেছে আর ম্যাডাম জিন্স আর টি শার্ট পরে এসেছে, তাই খারাপ লাগলো। সন্ধ্যায় সবাই তাঁবু কাটানোর জন্য আলোচনা করছে। ম্যাডাম, এখানে রাতে থাকা যাবে না, ফিরে যেতে হবে। কেন, কি হয়েছে? এই জায়গাটা দিনে ততটা সুন্দর, রাত ততটা ভয়ঙ্কর। আমরা এত মানুষ, কোনো কিছুই হবে না। আপনাদের যদি থাকতে মন চায় তাহলে থাকতে পারেন, আমি গেলাম। তুই এখানেই থাকবি, কোথাও যেতে পারবি না। এখানে আমার থাকা সম্ভব না, আমি থাকতে পারবো না। ব্যাস। কোথায় যাবি? আমি আমার বাড়িতে চলে যাব। তুই আমার বডিগার্ড, আমি যা বলবো তাই করবি। আমি এক্ষুনি আন্টির সাথে কথা বলবো, আন্টি যা বলবে তা করতে হবে। হ্যালো আন্টি। কি হয়েছে বাবা? আন্টি, এখানে থাকার কোনো জায়গা নেই। ম্যাডাম বলছে এখানে তাঁবু খাটাতে, কিন্তু জায়গাটা খুব খারাপ। সন্ধ্যার পর একটা মানুষের চিহ্ন থাকে না। এখন আমি কি করব? আমি পারবো না এখানে থাকতে। তুমি কি জায়গাটা চিনো? হ্যাঁ, চিনি আমি এই জায়গাটা। তুমি মোবাইল দাও জুলিকে। হ্যাঁ, মাথা খারাপ নাকি? জীবনও তো থাকবো না এখানে। এই জায়গায় যে থেকেছে রাতে সে মরেছে, আমি বাবু এসবের মধ্যে নাই। এখনো বিয়ে করে নেই। বিয়ের আগে আমি পরলোক গমন করতে চাই না। কত স্বপ্ন ছিল বিয়ে করব, একটা ফুটবল টিমের বাবা হব। হে খোদা, আমি উপরে যেতে চাই না, আমি বাড়ি যাব। আমি মরতে চাই না, আমার নিও না খোদা। ওই উল্টাপাল্টা কি বলিস? না ম্যাডাম, কিছু না। কথা বল। হ্যালো যমরাজ। রোমিও, কি হয়েছে বাবা? আমি তোমার আন্টি বলতেছি। ও আন্টি, বলেন। তুমি সবাইকে নিয়ে চলে আসো। ধন্যবাদ আন্টি, আমি সবাইকে নিয়ে আসতেছি। সাবধানে এসো। হ্যাঁ, ওই ড্রাইভার, তাড়াতাড়ি বাস চালু করো। নিজে বাসলাই আম্মুর নাম, ও তুকু বাপের নাম। অবশেষে বাড়িতে এসে ঢুকলাম, সবাই বসে আছে। আন্টি প্রশ্নের উপর প্রশ্ন করছে, প্রশ্নের ভিতরে প্রশ্নের বাইরে প্রশ্ন করেই যাচ্ছে। আন্টি, কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, ঘুমাবো আমি এখন। সেই একটা দিলাম ঘুম। সকাল উঠে প্রতিদিনের কাজ শেষ করে বাড়িতে আসার সাথে সাথে আন্টি আবার শুরু করলো। রোমিও বাবা, ওখানে কি হয়েছে? কিছু হয়নি আন্টি। তাহলে ফিরে আসলে কেন? আন্টি, জায়গাটা ভয়ঙ্কর। রাতে যে যেখানে থাকতে চাইছে পরদিন তাকে আর পাওয়া যায়নি। দিনে জায়গাটা যতটা সুন্দর, রাতে ততটা ভয়ঙ্কর। এত যদি ভয়ঙ্কর হয়, তাহলে তুমি গিয়ে পানিতে সাঁতার কাটলে কেন? আবার কোথায় ঝর্ণা ছিল সেখানেও গিয়েছো। আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল পানিতে নামার পর। কেন? ওই লেকের পানিতে যারা সাঁতার কাটতে নামছে তাদের অনেককে আর পাওয়া যায়নি, পানির নিচে তলিয়ে গেছে। কয়েকদিন পর তার লাশ ভেসে উঠেছে, কিন্তু মানুষগুলোকে ডুবুরিরাও খুঁজে পায়নি। তাহলে তুই নামতে গেলি কেন ওই লেকের পানিতে? লোভ সামলাতে পারিনি, তাই সাঁতার কাটতে নেমে পড়েছিলাম। ও ছিল বলে আজকে তোরা সবাই বেঁচে গেলি, না হলে তো আর খুঁজেই পেতাম না তোদের। ম্যাডাম, গাড়ি বের করবো, ভার্সিটিতে যাবেন? না, আজকে কোথাও যাবে না কেউ। ঠিক আছে আন্টি। দুদিন পর সকালে ব্যায়াম করে রুমে ঢুকে দেখি কানন বসে আছে। এ মাইয়া এখানে কেন? কি চাই আপনার? তোমাকে চাই রোমিও। আমি আমার কারো হতে পারবো না। তোমাকেই যে আমার হতে হবে। মাথা খারাপ করবে না, জানতো এখান থেকে। রিলেশন শুরু হওয়ার আগেই জান বলে ডাকছো? এত বেশি বোঝেন কেন? আপনাকে যেতে বলছি, এখন যান। আমি যাব না। কি করবা? বাইরে যাবেন নাকি আপনার আম্মুকে ডাকবো? ডাকো। আপনার আম্মুকে কি বলে ডাকবো বলেন তো? আমি তো জানি না। জানো না কেন? বিয়ে করি নাই তো,
তাই সম্পর্কের প্যাচগুলো বুঝি না। বিয়ে করে ফেলো। বিয়ের কথা পরে আসবে, আগে বলেন আপনার আম্মুকে কি বলে ডাকবো? শাশুড়ি মা বলে ডাকবে। তাহলে ডাকি। শাশুড়ি মা। আরে আরে কি করো, আন্টি বলে ডাকবা। এবার বাইরে যান, আমি ফিরে যাবো। ভার্সিটিতে যাবেন না? যাব না। তাহলে গিয়ে রেডি হয়ে নিন, আমিও রেডি হয়ে নিই। আমি এখানে থাকবো। আরে আপনি যাবেন নাকি আমি আন্টিকে ডাকবো? ডাকো, দেখি পারো কিনা। আন্টি। কেউ সাড়া দেয় নাই তো? না। দিবেও না। কেন? সবাই তো উপরে। কি হয়েছে রোমিও? আন্টি ওনাকে নিয়ে যান, আমি রেডি হতে দিচ্ছে না, সবসময় এমন করে, ওনার নির্যাতন সহ্য করতে পারছি না। ওই কানন, বের হও বলছি। দেখে নিব তোমাকে। আন্টি উনি যদি আবার কোনো ফাজলামি করে তাহলে আমি কিন্তু ওনার বডিগার্ড থাকতে পারবো না। ও যদি আবার এমন করে তাহলে ওর লেখাপড়া বন্ধ করে দিব। আন্টি এত কিছু করতে হবে না, আমি দেখব। নাস্তা শেষ করে গাড়ি দরজাটা খুলে দিয়ে বসে আছি। ম্যাডাম আর কানন আসলে ভার্সিটি পড়তে রওনা দেব। প্রায় 10 মিনিট পর আসলো দুজনে। ম্যাডাম পিছনে উঠে বসে পড়লো, আর কানন কন্যাটা আমার সাথে সামনেই বসছে। আপনি এখানে কেন? পিছনে যান। যাব না। কি করবা? কি করব মানে? আমার ম্যাডাম বসছে পিছনে, আর আপনার সাহস কি করে হয় যে আমার সাথে বসার? এই চুপচাপ গাড়ি চালাও, বেশি কথা বলবা না। আজ থেকে আমি এখানেই বসবো। তাহলে আমি গাড়ি চালাবো না, ড্রাইভার গাড়ি চালাবে। আর আপনি যে সিটে বসেছেন ওই সিটে আমি বসবো। তোমার ভাব বেশি, তাই না? এত সুন্দর একটা মেয়ে পাশে বসেছে, ছেলেরা হিরো হয়ে যায় আর তুমি ভাব দেখাচ্ছ। আপনি সুন্দর, কে বলেছে? আপনাকে তো মনে হয় কোনো অন্ধ ব্যক্তি সুন্দর বলছে। এই বান্দর ছেলে, কথা ঠিক করে বলো। যাক বাচ্চা গেল। পিছনে সিটে গিয়ে বসেন। পিছনে তাকিয়ে দেখি ম্যাডাম হাসতে হাসতে সিটে শুয়ে পড়ছে। আমি গাড়িটা স্টার্ট করলাম। জানি কানন আমাকে ভালোবাসতে শুরু করেছে। যে সম্পর্কের ভবিষ্যৎ নেই সেই সম্পর্কের কোনো মূল্য নেই আমার কাছে, তাই বাদ সবকিছু। ক্লাসরুমে গিয়ে বসছি আমার সিটে, যেটা আমার জন্য রাখা হয়েছে। ঠিক তখনই চার চোখগুলোটা এসে আমার কাছে এসে শুরু করলো। তারপর কি হলো? আমি অপেক্ষা করতে পারবো, শুধু তুই না। শালার কপাল, এই মাইয়াগুলো আমার জ্বালিয়ে মারবে দেখছি। 2 একজনের নাম জানি, আর কারো নাম জানি না। সবাই প্রপোজ করতেছে, শুধু ম্যাডাম ছাড়া। ওই সবাই দূরে গিয়ে মর। ও আমার বডিগার্ড। বডিগার্ড মানে বুঝিস? ও আমার সুরক্ষা রাখবে, তাই ও শুধু আমার। শুরু হলো আমার নিয়ে টানাটানি। কোথায় যাবো আমি? ইয়া মাবুদ, এই মাইয়াগুলো বিয়ে হয় না কেন? কানা বোবা যে কারোর সাথে ওদের বিয়ে দিয়ে দিলে দাও, তবু আমার মুক্তি দাও খোদা। এই ভাই, আপনাদের ক্লাসে মাইয়াগুলো এত লুচছে কেন? সবাই একটা ছেলে পিছনে পড়ে আছে কি কেন? কিছু বলতে পারছেন না আপনারা? আমি চলে যাচ্ছি, আপনারা সামলান এদেরকে। বাপরে বাপ, অসহ্য। ক্লাস থেকে বের হয়ে গাড়িতে বসলাম। এটা সেটা করে সময় কাটিয়ে দিলাম। ক্লাস শেষে বাড়িতে আসলাম। আঙ্কেল এসেছে। যাক, বসে একটু কথা বলা যাবে। কেমন আছো রোমিও? জি স্যার, ভালো। স্যার বলবা না, আঙ্কেল বলবা। আমি আপনার এখানে কাজ করি, আপনি আমার স্যার। তুমি আমার ছেলের মতো, তুমি আঙ্কেল বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে। আপনি কেমন আছেন আঙ্কেল? এই তো আলহামদুলিল্লাহ। তোমার সময় কেমন কাটছে? প্যারাময় জীবন কাটাচ্ছে। কিছু বললা? না আঙ্কেল, কিছু বলি নাই। যাও ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। হ্যাঁ, ফ্রেশ হয়ে খেতে গেলাম। সবাই বসে আছে, একটা চেয়ার খালি আছে, তাও ম্যাডামের পাশে। না, ওটাতে বসা যাবে না, এমনিতে রেগে আছে। আমাকে এখানে দেখে আবার যদি পাশে বসি তাহলে তো খবর আছে। রোমিও দাঁড়িয়ে আছো কেন? বসো। আরে রোমিও ভাই বসো, আমরা সবাই বসে আছি তো। না, আমি এখানে ঠিক আছি। রোমিও বসবে কি করে? জুলি তো একটাই বসেছে, আরেকটাতে পা দিয়ে আছে। আন্টি আমি এখানে ঠিক আছি তো। না, কিছু ঠিক নেই, তুমি এখানে বসবে। জুলি, পা নামিয়ে বসো। আন্টি আমি এখানে বসবো না। তাছাড়া একজন কর্মচারী আমাকে মালিকদের সাথে বসে খাওয়া মানা। আমি আমার রুমে খাবো। বেশি কথা বলবে না,
যেটা বলছি সেটা করো। জুলির পাশে বসো। আর শোনো, তুমি এবারে কর্মচারী না, আর যেন না শুনি এমন কথা। হ্যাঁ রোমিও, আমি এবার চলে যাব এখন। জুলির খেয়াল রেখো। আঙ্কেল, আমি আসি তো, আমি সব সামনে নেব। তুমি আছো বলে তো আমি এত নিশ্চিন্ত। খাওয়া শেষ করা পর্যন্ত রাক্ষসীর মতো তাকিয়েছিল। মনে হচ্ছে আমাকে একা পেলে মশলা না পেয়ে মাখিয়ে খেয়ে ফেলবে। ম্যাডামে তাকানো দেখে বুঝতে পারছি আমার কপালে খারাপ আছে। খেয়ে সোজা বিছানায় দিলাম লম্বা করে ছোট একটা ঘুম। কতক্ষণ ঘুমাইছি জানি না। ঠান্ডা ঠান্ডা লাগছে কেন? শার্টটা ফুটো হয়ে গেল নাকি? তাকিয়ে দেখি ম্যাডাম না। ম্যাডাম আমার রুমে কেন আসবে? স্বপ্ন দেখছি না তো? সিমটি কেটে দেখি, না না, এটা তো স্বপ্ন না, সত্যি। রাগে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। হাতে বালতি কেন? তাহলে কি ম্যাডাম পানি ঢেলে দিল আমার গায়ে? কিন্তু কেন এমনটা করলো? আবুলের মতো তাকিয়ে আছিস কেন? কি করবো ম্যাডাম? কি করবি মানে? তোরে কেন রাখা হয়েছে জানিস না? সরি ম্যাডাম, আমি ফ্রেশ হয়ে আসছি। 2 মিনিট সময় দেন। 2 মিনিট থেকে 1 সেকেন্ড লেট করলে দেখবি তোর কি করি। শালার কি কপাল, ঘুমানোর অপরাধেও থাপ্পড় কাছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে রেডি হলাম। রুম থেকে বের হয়ে দেখি ম্যাডাম সবাই বসে আছে। ম্যাডাম চলুন। 12 সেকেন্ড লেট করে এসেছিস। সরি ম্যাডাম। 12 সেকেন্ড লেট করায় 12টা থাপ্পড় খেতে হলো। হয়তো দুপুর ওনার পাশে বসে খেয়েছি বলে ভালোই শান্তি দিচ্ছে। কোনোদিন ভুলেও টেবিলে আবার বসে খাবো না। 4:30 বের হয়েছি আর এখন বাজে 7টা। ম্যাডামের পিছন পিছন হাঁটতেছি। একবারও দোকানে আর একবার ওই দোকানে ঢুকতেছে। এখনও একটা কিছুই নিল না। কেউ একজনকে দেখলাম। কি হতে পারে? এই তো আবার দেখলাম লুকিয়ে গেছে। ও দাঁড়িয়ে থাকা পুতুলের পাশে। ওকে ধরতে গিয়ে পিছনে তাকিয়ে দেখি ম্যাডামকে মারতে আসছে পিছন থেকে ছুরি নিয়ে। কোনো মতে দৌড়ে গিয়ে ম্যাডামকে হালকা ধাক্কা দিয়ে সরে নিলাম। কোপটা আমার ডান হাতে লেগে গেল। সে অবস্থায় ম্যাডামকে নিয়ে দৌড়াচ্ছি। শপিং মলের অনেক ভিতরে চলে গিয়েছিলাম, তাই গাড়ির কাছে যেতে সময় লাগছে। বাম হাতে ম্যাডামকে শক্ত করে ধরে দৌড়াচ্ছি। ম্যাডাম চিৎকার করে উঠছে। তাকিয়ে দেখি ম্যাডামকে ছুরি মেরে দিচ্ছে। টেনে সামনে নিয়ে আসলাম। ছুরিটা আমার বাম হাতে ঢুকে গেছে। সামনে মানুষের ভিড়ে যেতে একটু কষ্ট হচ্ছিল। তখন পিছন থেকে একটা কোপ খেলাম। আর একটু এগিয়ে যাওয়ার পরে ম্যাডাম পড়ে গেল। টেনে তুলে দেখি দাঁড়াতে পারছে না, তাই কোলে তুলে নিয়ে দৌড় দিলাম। একটু দৌড়ানোর পর আর পারছি না, কোলে তুলে রাখতে তাই পিঠে নিয়ে দৌড়াতে লাগলাম। কোনো মতে গাড়ির কাছে দরজা খুলে ম্যাডামকে ঢুকিয়ে দিলাম। তখন খেয়াল করছিলাম ম্যাডামের দিকে। ম্যাডাম আজকে কালো জিন্সের সাথে সাদা একটা শার্ট পরেছিল। শার্টটা পুরো লাল হয়ে গেছে রক্তে। তাহলে কি আমি ম্যাডামকে রক্ষা করতে পারলাম না? গাড়ির দরজা লাগিয়ে দিয়ে গাড়ি চালাচ্ছি। গাড়িটা চালাতে খুব কষ্ট হচ্ছে, হাতে ব্যথা করছে, রক্ত ঝরে সবকিছু লাল হয়ে যাচ্ছে। অবশেষে বাড়িতে ঢুকলাম। গাড়ি দাঁড় করিয়ে দরজা খুলে দিলাম ম্যাডামকে। ম্যাডাম নেমে আসতে পারছে না। কোলে নিয়ে নিলাম ম্যাডামকে। তারপর দরজার সামনে গিয়ে কলিং বেল চাপ দিলাম। আন্টি দরজা খুলে আমাদের দুজনের গায়ে রক্ত দেখে কেঁদে দিচ্ছে। আন্টির কান্না শুনে কানন, হাসিব আন্টি ও বাড়ির অন্য কর্মচারীরা ছুটে এসেছে। ম্যাডামকে সবাই বসিয়ে দিলাম। আন্টি শুধু প্রশ্ন করেই যাচ্ছে, কি হয়েছে, কে করছে, ইত্যাদি আরও কি। আমার কোনো খবর নেই। আমি ম্যাডামের দিকে তাকিয়েছি। একটা কথা শুধু মাথায় ঘুরছে তখন, আমি কিসের বডিগার্ড হলাম? আমি আমার ম্যাডামকে রক্ষা করতে পারিনি। আমি কি করছি এটা? হঠাৎ করে আমি নিচে পড়ে যাই। আর কিছু মনে নেই আমার। কখন জ্ঞান ফিরলো আমি জানি না। জ্ঞান ফেরার পর দেখি সবাই আমার দিকে তাকিয়েছে। আমি হাত দুইটা নাড়াতে পারছি না একটু। এই তো জ্ঞান ফিরেছে। আমাকে এবার যেতে হবে, রাত তো অনেক হয়েছে। আন্টি, ম্যাডাম কোথায়? উনি ঠিক আছে তো? তুমি এখন একটা কথাও বলবা না। আগে সুস্থ হও। আর তোমার ম্যাডামের কিছু হয়নি, ও ঠিক আছে। রোমিও, কি হয়েছিল? তুই যা তো। ও কি এখন কথা বলার মতো অবস্থায় আছে? কারণ যা তো, ওর জন্য স্যুপ নিয়ে আয়। যাচ্ছি। আন্টি, আম্মু আব্বু কি কিছু জানে? না, এখনো জানাইনি। তোমার আঙ্কেলকেও জানাইনি। তুমি বললে জানাবো। না, জানানোর দরকার নেই। তুমি সুস্থ হও, তারপর জানাবো। না, কোনোদিনও জানাবেন না। আচ্ছা ঠিক আছে, জানাবো না। জেঠিমা, স্যুপ নাও। আন্টি, ম্যাডাম কেমন আছে? ম্যাডামের কি হয়েছে? ম্যাডাম ঠিক আছে তো? আরে বাবা, তোমার ম্যাডাম ঠিক আছে। আমি ম্যাডামের গায়ে রক্ত দেখেছি। বলেন, ম্যাডামের কি হয়েছে? কিছু হয়নি তো, পায়ে একটু ব্যথা পেয়েছিল। আর এতক্ষণ তো এখানে ছিল জুলি।
তোমার জ্ঞান ফেরার আগে ঘুমোতে গেল। এবার স্যুপটা খেয়ে নাও। আমি স্যুপ তো খাই না আন্টি। না খেলে তোমাকে ওষুধ খাওয়াবো কি করে? ওষুধ খাবো না। খাবে না মানে কি? তোমাকে খেতে হবে। আমি স্যুপ খাই না। খাও না তো কি হয়েছে, এখন থেকে খেতে হবে। ওকে আস্তে আস্তে তুলে বসা। আরে আরে জেঠিমা, ওকে তুলে বসানো যাবে না, সেলাইগুলো খুলে যেতে পারে পিঠে টান খেলে। তাহলে ওকে খাওয়াবো কি করে? জেঠিমা, ও তো একপাশে মুখ করে শুয়ে আছে, মাথাটা হালকা উঁচু করে খাইয়ে দাও। ঠিক আছে। আমি কিন্তু খাবো না আন্টি। চুপ, বেশি কথা বলবা না। আন্টি ওষুধ খেয়ে চলে গেল। আমি একপাশে মুখ করে শুয়ে আছি, ভালো করে ঘুমাতেও পারছি না। শীত হয়ে শুয়ে গেলে পিঠের সেলাই খুলে যেতে পারে। কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকাল সকাল হালকা ব্যথা লাগছে, মনে হচ্ছে কে যেন আমাকে হালকা ধাক্কা দিয়ে এক পাশ করে রেখেছে, কিন্তু কে করছে সেটাই দেখতে পারছি না। 9টার দিকে ঘুম ভাঙলো, কানন এসে শুরু করলো বকবক। এ মাইয়ের জন্য কোনোদিনও শান্তি হবে না। একজন মানুষ কিভাবে এত বকবক করতে পারে? বিরাস করে দিয়ে কানন চলে গেল। এখানে ম্যাডামকে একবারও দেখতে পাইনি। ম্যাডামকে একবার দেখলে শান্তি লাগতো, নিজের চোখে যতক্ষণ না দেখবো ম্যাডাম সুস্থ আছে ততক্ষণ শান্তি পাবো না। রোমিও, কেমন আছো? এই তো একটু ভালো লাগছে। ব্যথা করছে সেলাইতে? ব্যথা তো করছে। তা তো করবে, 3টা কোপ খেয়েছো। আচ্ছা, কি হয়েছিল বলো তো? ম্যাডাম বলে শপিং করতে যাবে, তাই নিয়ে গেলাম। দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু হঠাৎ করে হামলা করলো। অনেক কষ্ট করে পালিয়ে আসছি। এত রাত পর্যন্ত শপিং মলে কি করছিলে? সেটা তো ম্যাডাম জানে। ম্যাডাম শুধু নিচ্ছে না, শুধু ঘুরছে। এটা দোকানে গিয়ে যখন বসছে তখনই হামলা হলো। যা হওয়ার হয়েছে, এবার নাও, নাস্তা করে নাও। আন্টি আমাকে নিজের হাতে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। 5 দিন পর সেলাই খুলে দেওয়াতে একটু আরাম করে ঘুমাতে পারছি, বসতে পারছি, হাঁটতে পারছি। তবে রুমের বাইরে যেতে পারছি না। কেউ না এসে বাধা দিবেই দিবে। তবে এখনো ম্যাডামকে দেখতে পারলাম না। ম্যাডাম কোথায়, কি করছে কিছুই জানি না। 18 দিন পর সুস্থ হলাম। সকালে ঘুম থেকে উঠে আস্তে করে দৌড়ে এসেছি, জিম করছি। অনেক কষ্ট হচ্ছে এসব করতে, কিন্তু কি করব, এই 18 দিনে জোর করে খাই খেয়ে আমার পেট বড় করে দিছে। এত বড় পেট দেখতে খুব খারাপ লাগছে। বাড়িতে এসে ঢুকলাম মাত্র, সাথে সাথে শুরু করলো আন্টির ঝাড়ি। রোমিও, তুমি অসুস্থ শরীর নিয়ে কোথায় গিয়েছিলে? আন্টি একটু দৌড়তে গিয়েছিলাম, আর আমি এখন পুরো সুস্থ আছি। আজ থেকে আমি আবার আমার কাজ শুরু করব। তুমি কোথাও যাবে না, আরো কিছুদিন যাক। না আন্টি, আমি আমার কাজ করব আজ থেকে। আমি পুরো সুস্থ এখন। তোমার যা ইচ্ছা তাই করো, আগে নাস্তা করে নাও। ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এই তো ম্যাডাম আসছে। অনেকদিন পর দেখলাম ম্যাডামকে। যাক বাবা, আমি আবার কি করলাম? রাগি চোখে তাকিয়ে আছে কেন সেটাই তো বুঝতে পারছি না। শালার কপাল। ম্যাডামের রাগি চোখে তাকিয়ে থাকার কারণটা কি আমি বুঝতে পারলাম না। এত কিছু না ভেবে গাড়িটা স্টার্ট করলাম। গাড়িটা প্রতিদিনের মতো গাছে নিচে রেখে ক্লাসের দিকে গিয়ে বসলাম। অনেকদিন পর আসাতে মাইগুলো শুধু প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছে। আমি শুধু ওদের প্রশ্নগুলোর শুনেই যাচ্ছি। কতজনের উত্তর দেব, কে কোনো প্রশ্ন করছে সেটাই তো আমার মনে করতে পারছি না। ওই সবাই চুপ কর, তোরে জানিয়ে কি করব? তুই কি ওরে সুস্থ করে দিতে পারবি নাকি? ওই চুপ, তোমাদেরকে আগেও বলেছি ও শুধু আমার, আর কেউ যদি ডিস্টার্ব করিস তাহলে তোদের খবর আছে বলে দিলাম। কানন, তুই এমন করছিস যে মনে হচ্ছে ও তোর হবু বর, আর যার জন্য এত কিছু করলো সে তো ফিরেও দেখে নাই। সেটা ওর ব্যাপার। এই মাইগুলো প্রতিদিন বিরক্ত করেই চলছে। ওদের জন্য কোথাও শান্তি পাই না। যেখানে যাই সেখানে ওদের জ্বালাতন করেই যাচ্ছে। প্রায় 1 মাস পরে ম্যাডাম আর কানন ক্লাসে গেল। আমি বাইরে বসে আছি। ওদের জ্বালায় ক্লাসে থাকতে পারছি না। একদিন ক্লাসে থাকলে একদিন বাইরে থাকতে হয়। গাড়িতে বসেছিলাম, কেন যেন গাড়ি থেকে মাথা বের করে পিছনে তাকালাম। তখনই দেখলাম 2 মাস আগে যে ছেলেদের মারছি ওরা আসছে। ওদের সাথে আরো অনেকে আসছে। গাড়িটা জোরে চালিয়ে সিটের সামনে নিয়ে গেলাম। দরজা খুলে রেখে তাড়াতাড়ি দৌড়ে একতলায় ম্যাডামের রুমে গেলাম। সবাই আমাকে দিকে তাকিয়ে আছে। দৌড়ের সাথে হাঁপাচ্ছি তাই। কি হয়েছে রোমিও, এমন করছো কেন? তাড়াতাড়ি চলেন। আরে কোথায় যাবে সেটা তো বলবা। এত সময় নেই হাতে। ম্যাডাম আর কাননে হাত ধরে দৌড় দিলাম। ওদেরকে উপরে আসতে দেখে অন্য রুমে গিয়ে অন্য
সিঁড়ি দিয়ে নেমে পড়লাম। তারপর গাড়িটা চালানো শুরু করলাম। ওরাও গাড়ি নিয়ে তাড়াতাড়ি করলো, কিন্তু ধরতে পারে নাই। তাই এবার আর কোনো বিপদ হলো না। ওনার উপর কেন এত হামলা হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। কি চাই ওরা, কিছুই তো বুঝলাম না। বাড়িতে এসে দেখি আঙ্কেল এসেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? এই তো আঙ্কেল, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো তোমার কাজ কেমন চলছে? জি ভালো। ভালোভাবে করো আর নিজের খেয়াল রাখো। আঙ্কেল, একটা কথা বলার ছিল। কি বলবো বলো। না আঙ্কেল, কিছু না। কে হামলা করে ম্যাডামের উপর সেটা জানতে চাইছিলাম। এটা জানতে চাই যদি পরে কিছুদিন আগে ঘটে যাওয়া বিষয়টা যদি সামনে চলে আসে। থাক বাবা, কেসও খুঁজতে গিয়ে সাপ বের করার কোনো ইচ্ছে নাই। রোমিও কি ভাবছো? কিছু না আঙ্কেল। তোমার দুই হাতে কাটার দাগ কেন? আগে তো কোনোদিন দেখি নাই। আঙ্কেল তেমন কিছু না, পরে গিয়ে কেটে গেছে। তুমি আমাকে বোকা পাইছো? আমি দেখছি অনেকটাই কেটেছে। এটা পরে গিয়ে হয়নি। কি হয়েছে বলো তো? আঙ্কেল কিছু না, ফ্রেশ হয়ে আসি। সত্যি করে বলো কি হয়েছে। আমি বলছি কি হয়েছে। আন্টি প্লিজ। রোমিও চুপ করো, আমাকে আজকে বলতে হবে। আন্টি। কোনো কথা বলবা না রোমিও, আমাকে বলতে দাও। আন্টি পুরো বিষয়টা বলে দিল। আন্টি সবটাই যখন বলে দিলেন, তাহলে এটা বলেন এসবের পিছনে কে আছে? বাবা, আমাদের চারিদিকে অনেক শত্রু, ওরা এসব করেছে। আঙ্কেল আমি ফ্রেশ হয়ে আসি। যাও, আমি অপেক্ষা করছি। আঙ্কেল আপনারা খেয়ে নিন, আমি খাবো না। কেন বাবা? আমার খেতে ইচ্ছে করছে না, আমি ঘুমাবো একটু। আপনারা খেয়ে নিন। কি আর করা, তবে রাতে একসাথে খাবো। সেটা তখন দেখা যাবে। রুমে এসে ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ঘুরে করে বাসায় আসলাম। রোমিও এখানে আসো, একটু আড্ডা দেবো। আঙ্কেল আমি এখানে ঠিক আছি তো? আরে এসো তো। বসো, একটা কথা বলছি শোনো। আমি জুলির বিয়ে দিয়ে দেব। আঙ্কেল এটা কি বলেন? ম্যাডামে তো এখানে লেখাপড়া শেষ হয়নি, এখনো বিয়ে দিয়ে দিলে ওনার কেরিয়ার কি হবে? কেরিয়ার পরে, আগে আমি আমার মেয়ের সুরক্ষা চাই। আমি আমার এক বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি। ও আমেরিকায় থাকে। বিয়ের পরে জুলিকেও নিয়ে যাবে আমেরিকায়। ওখানে আমার মেয়ে সুরক্ষিত থাকবে। ওরা কি জুলিকে বিয়ের পরে পড়াবে? সেটা ওদের ব্যাপার। আমি এ মাসের মধ্যে বিয়ে দিয়ে দেবো জুলির। তুমি যা ভালো বুঝবে তাই করো। যাক বাবা, আমাকে আর বডিগার্ডে চাকরি করতে হবে না। ম্যাডাম বিয়ে হয়ে গেলে বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাবো। রোমিও আসবো? এসে তো পড়ছেন, আবার আসো বলার দরকার কি? আমাদের তো লাইন পরিষ্কার হয়ে গেল। কিসের লাইন? জুলির পরে তো তোমার সিরিয়াল, তাই বলছি আমাদের লাইন পরিষ্কার হয়ে গেল। ম্যাডামের পরে আপনার সিরিয়াল ঠিক আছে, তাতে আমার লাইন পরিষ্কার হবে কেন? আমাদের লাইন পরিষ্কার হবে না কেন? আমি তো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়েই করব না। কি? শুনে নাও, আবার বলছি আমি তোমাকে বিয়ে করব। জীবনেও না। কেন করবে না? আমার কোন দিক দিয়ে কমতি আছে? আমি আপনাকে কেন বিয়ে করতে যাব? তাছাড়া আপনার মতো পেতনিকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। ওই রোমিও, আমি পেতনি? না, পেতনি এটা নেই। তোরে আমি দেখে নিব রোমিও। ভাগেন তো। দাঁড়া, তোর খবর আছে। কয়টার খবর? কোন চ্যানেল? সংবাদ কে পড়বে? রিপোর্টার কে? ক্যামেরাম্যান কে? বিরক্তিকর ছেলে একটা। রাগে হন হন করে চলে গেল কানুন। একটু লজ্জাও নাই মাইয়ার। এসে বিয়ের প্রস্তাব দিছে। আমি জীবনও তো এই মেয়ের বিয়ে করব না। আমি গরিবের সন্তান, গরিবের কোনো মেয়েকে বিয়ে করব, সেটাই ভালো আমার জন্য। আমি বাবা এইসব বড় লোকের মেয়ের পিছনে নেই, এমনিতেই বিন্দাস আছি। রাতে আঙ্কেল এসে ডেকে খেতে গেল। ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হলো। গিয়ে দেখি সবাই আমার জন্য বসে আছে। ম্যাডামকেও দেখতেছি। ওই দিন একসাথে বসে খাওয়ার অপরাধে ঘুমাতে দিল না, সাথে 12টা থাপ্পড় দিল। ভুলে তো সবার সাথে খেতে বসবো না, এমনিতে প্রতিদিন সবার সাথে খেতে হয়। আঙ্কেল না থাকলে ম্যাডাম নিচে চলে আসবে না, তাই ম্যাডামের জন্য খাবার পাঠিয়ে দেওয়া হতো উপরে। রোমিও কি ভাবছো বসে? না আঙ্কেল, আমি ঠিক আছি। ঠিক আছে মানে কি? বসতে বলছি বসো। আঙ্কেল আমি বসবো না,
আমার খাবারটা আমাকে দিয়ে দিন, আমি সোফায় বসে নিয়ে খেয়ে যাচ্ছি। আমাদের সাথে বসতে কোনো সমস্যা? আঙ্কেল, সমস্যা কিছু না, এমনিতে ইচ্ছা করছে না। আচ্ছা ঠিক আছে, তুমি সোফায় বসো। হ্যাঁ, একটু পরে। রোমিও, জুলির বিয়ের সব দায়িত্ব কিন্তু তোমার। আঙ্কেল, আমার মনে হয় না আমি পারবো কিছু করতে, আমাকে ছেড়ে দিন। রোমিও, তুমি পারবে, আমাদের বিশ্বাস তুমি সবটা সামলে নিতে পারবে। আমার কিন্তু তা মনে হয় না আন্টি, আমাকে মাফ করবেন। কোনো কথা শুনতে চাই না, তোমাকে সবকিছু করতে হবে। যদি কোনো কিছু ভুল হয় তখন কিন্তু আমি দায়ী না। ঠিক আছে, তাহলে দায়িত্ব নিয়ে নিলাম, তবে একটা শর্ত আছে। আবার কি শর্ত? ম্যাডামের বিয়ের পর কিন্তু আমি চলে যাব। ম্যাডামের বিয়ে হয়ে গেল তো আমার আর কোনো কাজ নেই এখানে। সেটা তখন দেখা যাবে। হ্যাঁ, কিন্তু বিয়েটা কবে আঙ্কেল? সোমবার। হাতে মাত্র সময় 2 দিন। 2 দিনে এত কিছু করবো কি করে? তোমার যেভাবে ইচ্ছা সেভাবে আয়োজন করো, যত টাকা লাগে আমি দেবো, শুধু আয়োজনটা করো। চেষ্টা করব। কথা বলতে বলতে খাওয়া শেষ করে ম্যাডামের দিকে তাকিয়ে আছে, চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। হাতের কাছে পেলে আমাকে মনে হয় কাঁচা খেয়ে ফেলবে। কি মেয়ে রে বাবা, বিয়ে কি আমি ঠিক করেছি নাকি? আমি কি বলছি, আঙ্কেলকে যে ম্যাডামে বিয়ে দিতে, এসব তো ম্যাডামের বাবা মানে আঙ্কেল করছে ম্যাডামের জন্য। তাহলে উনি কেন সিংহিনীর মতো তাকিয়ে আছে? বিয়ে করে ইচ্ছে না থাকলে বলে দিতে পারছে না কেন? ওই দিকে তাকিয়ে দেখি কানন চোখ দাঁত কেলাচ্ছে। এই মেয়ে কোনো কিছুই মাথায় ঢোকে না, বড় আজবই এক জন্তু। যতটুকু পেরেছি ততটুকু করেছি, এর বাইরে কিছু করার সম্ভাবনা না। এত কম সময়ের মধ্যে যে এত কিছু করতে পেরেছি সেটাই বা কম কিসের। যাক, আর বডিগার্ডের কাজ করতে হবে না। আজকে গায়ে হলুদ, কালকে ম্যাডামের বিয়ে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে আর পারি না। ম্যাডামকে হলুদ লাগাতে ব্যস্ত সবাই, আর আমি আমার কাজ নিয়ে আছি। কিছুক্ষণ পর কানন সহ একদল রমণী আমার দিকে ঘাড়ের মতো তেড়ে আসছে। প্রথমে মনে হলো এমনি হলুদ ছুঁই করার জন্য দৌড়েছে। পরক্ষণে খেয়াল করে দেখলাম রমণীদের নজর খারাপ, সবার নজর আমার উপর। তার মানে ওরা আমাকে হলুদ লাগাতে আসছে। দৌড়া রোমিও দৌড়া। দৌড়তে দৌড়তে গিয়ে খাটে নিচে লুকালাম, তবুও বাঁচতে পারলাম না। আন্টি আমাকে লুকাতে দেখে গিয়েছে। কানন জানতে চাওয়ার সাথে সাথে বলে দিচ্ছে। হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর গিয়ে শুয়ে বললাম, আজকে থেকে কালকে কাজটা একটু বেশি চাপ, একটু না অনেক বেশি থাকবে। ঘুম থেকে উঠে ফেরুসে নাস্তা করে কাজে তদারকি শুরু করতে হলো। এদিকে কাজে তদারকি করছি, আবার ম্যাডামের বডিগার্ডেও কাজ করছে। বলা যায় না কখন কে অ্যাটাক করতে পারে। দেখতে দেখতে 2টা বাজলো, বর আসার কোনো খবরই নেই। আঙ্কেল ফোন দিয়ে যাচ্ছে, 2টার পর থেকে কেউ কিন্তু ফোন তুলছে না। অবশেষে বিকাল 4টায় ফোন তুলে জানায় যার সাথে বিয়ে হওয়ার কথা সে 2 বছর আগে বিয়ে করে ফেলছে। আঙ্কেল অনেকক্ষণ কি নিয়ে যেন ভাবলো। প্রায় 15 মিনিট পরে সে আমাকে ডেকে রুমে নিয়ে গেল। রোমিও, তুমি বাবা আমার মেয়েটাকে বিয়ে করো। কিভাবে সম্ভব আঙ্কেল এটা? তুমি চাইলে সম্ভব। আঙ্কেল, আমি আপনার সব কথা মানতে পারবো, কিন্তু বিয়েটা করতে পারবো না। কিন্তু কেন? আঙ্কেল, আমি এখন ম্যাডামকে বিয়ে করলে খাওয়াবো কি, রাখবো কোথায়? তাছাড়া আমি গরিবের সন্তান। আমার সাথে যদি ম্যাডামে বিয়ে দেওয়া হয় তাহলে আপনার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে আপনি ভেবে দেখুন। আমি তো আমার মেয়ের ভালো চাই, ও তোমার কাছে থাকলে ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। কিন্তু কোনো কিন্তু না, তুমি গিয়ে রেডি হয়ে এসো, আমি এখানেই আছি। অবশেষে আমি বিয়ের পিড়িতে। আঙ্কেল নিজ হাতে ধরে ম্যাডামকে গিয়ে আমার পাশে বসিয়ে দিল। আমি জানি আমাকে বিয়ের পোশাকে দেখে অনেকে মেয়ে কষ্ট হচ্ছে, কিন্তু আমার তো কিছু করার নেই। আব্বু আম্মুকে দেখলাম অনেক খুশি। আঙ্কেল অনেকক্ষণ কথা বললো দুজনের সাথে, কি বলছে কে জানে। ম্যাডামের পাশে বসার পরে প্রথমে চোখ পড়লো কারণে দেখে। মেয়েটি চোখ দিয়ে পানি ঝরছে। আমি জানি যে আমাকে সত্যি অনেক ভালোবাসে, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। তবে আমি একটা জিনিস এখন থেকে বুঝতে পারছি, যে এই বিয়েটার পর থেকে আমার কপালে অনেকগুলো থাপ্পড় আছে। কয়টা আছে সেটা জানি না। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে ম্যাডামকে রুমে নিয়ে গেল। আমি টুপ করে আমার রুমে ঢুকে গিয়ে বিয়ের পোশাক ছেড়ে একটা জিন্স আর টি-শার্ট পরে বাইরে বের হলাম। এদিক সেদিক ঘোরাঘুরি করছি, কিছুই মাথায় ঢুকছে না। রাত 10টায় বাসায় ঢুকলাম। এত রাত করে বাড়ি ফিরতে কেউ দেখেনি। রোমিও, কোথায় গিয়েছিলে? একটু বাইরে গিয়েছিলাম। তোমাকে তো বিয়ের পর থেকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোথায় ছিলে? ভালো লাগছে না, তাই একটু বাইরে বের হয়েছিলাম। বুঝলাম। এখন খেতে আসো। জি,
ম্যাডাম খাবেন আন্টি? জুলি, এখন থেকে তোমার বউ, ম্যাডাম না, ঠিক আছে? আর আমাদের দুজনকে তুমি বাবা মা বলে ডাকবে। আগে ম্যাডাম আমাকে মেনে নিক, তারপর ভেবে দেখবো। তাও ঠিক বলছো, এখন খেয়ে নাও। কানন চুপ করে খাচ্ছে আর বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি জানি মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। ভালোবাসা মানুষটা অন্য কারো হয়ে যেতে দেখলে কেই বা ভালো থাকতে পারে বলেন? খুব কষ্ট হচ্ছে কারণের জন্য, কিন্তু আমার কিছুই করার নেই। চুপচাপ খেয়ে নিলাম। সারাদিনে ক্লান্তি ভর করে আছে, এখন একটা ঘুম দিতে পারলে ভালো হয়। রোমিও, কোথায় যাচ্ছ? ঘুমাতে যাচ্ছি। তা তো বুঝলাম, কিন্তু ওইদিকে কেন? কোথায় যাব? আমার রুম তো ওইটা। আজ থেকে তোমার আর জুলির রুম একটা, আর আজকে তোমাদের বাসর রাত। তুমি উপরে জুলির রুমে যাও। কানন বলছে এই কথা? ও কিভাবে পারলো এত তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নিতে? যাক, ভালোই হলো। যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে ততই ভালো হবে তার জন্য। এই রোমিও, কি ভাবছো? না, কিছু না। তাহলে যাও জুলির রুমে। আচ্ছা চলো, আমি তোমাকে এগিয়ে দেই। লাগবে না। আরে চলো তো। কানন জোর করে বাইরে থেকে ধাক্কা দিয়ে ম্যাডামের রুমে ঢুকিয়ে দিয়েছে। দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। আমার এখন কি করা উচিত আমি বুঝতে পারছি না। সোফায় গিয়ে কি শুয়ে পড়বো নাকি ম্যাডামের সাথে কথা বলবো? রুমের মধ্যে পায়চারি করছি আর ভাবতেছি কি করবো এখন। এদিকে ম্যাডাম আমার দিকে তাকিয়েছে, আমার গতিবিধির উপর নজর রাখছে। প্রায় 45 মিনিট ভেবেও কিছু পেলাম না। আরো 5 মিনিট পর ম্যাডাম প্রথম মুখ খুললো। বান্দরের মতো লাফাচ্ছিস কেন? ম্যাডাম, লাফাচ্ছি না তো, ভাবছি। কি ভাবছিস? বল, সেটা বলা যাবে না। না বললে নাই, তোর কথা শোনার শখ আমার নাই। ম্যাডাম, আজকের এই বিয়ের জন্য আমি দায়ী না। তাহলে কে দায়ী বল? আপনার বাবা, উনি জোর করে বিয়ে দিছে। আমি কি করবো বলেন? বিয়ে দিয়েছে, শেষ, আর কোনো কথা নেই। আমি তোরে মানবো না। আমার ঠেকা পড়ছে নাকি? কথাটা আমি মনে মনে বললাম। ওই শোন, তোকে আমি আমার বর হিসেবে মানবো না। কোনোদিন যদি স্বামীর অধিকার নিয়ে আসিস তো সেদিন দেখবি তোর কি করি। আমি এখন একটু ঘুমাবো, আসি। ওইদিকে কই যাও? আমার রুমে ঘুমাবো। কাননের রুমে যাবি না বলে দিলাম। ম্যাডাম, এখানে কাননের কথা আসছে কেন? তোর তো আবার ওর সাথে ভাব বেশি। এখন যদি ওর কাছে চলে যাস তাহলে আপনার কি? বেশি কথা বলবি না, যা কোথায় যাবি যা, আমার ঘুম পাচ্ছে। কত বড় ফাজিল মাইয়া, নিজে তো বাসর ঘরে জায়গা দেয় না, আবার কারণের কথা বলছে। আমি লুইসা, বদমাইশ, ইতর, চরিত্রহীন হতে পারে তাই বলে অন্যের দিকে নজর দেব কোনো ঘরে বউ থাকতে? ইস, দেখতে বউ বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো পরিবেশে আছে বিছানায়। আচ্ছা, পরিদের তো ডানা থাকে, আমার বউকে ডানা ছিল? যদি ডানা থাকতো তাহলে তো দেখতাম। আজ প্রথম ম্যাডামকে শাড়ি পরা অবস্থা দেখছি। অন্য মেয়েরা তো সব করে শাড়ি পরে, কিন্তু উনি কখনো শাড়ি পরে নাই। কখন ঘুমিয়ে পড়ছি নিজেও জানি না। সকালে দুলাভাই 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 চিৎকারে ঘুমের কয়টা বাজলো খবর নেই। কে এই রমণী? সকাল সকাল দুলাভাই দুলাভাই করছে আর দরজা ধাক্কাছে। গুড মর্নিং দুলাভাই। শুধু তাকিয়েছি, এই মেয়ের এমন আচরণ দেখে আমি তো পুরোই ডাসকি। দুলাভাই, কি দেখছেন? আপুকে দেখেন নাই নাকি কালকে? না, দেখিনি আপুকে। আমি তো নিজেই নিয়ে গেলাম আপনাকে আপুর রুমে, বাসর ঘরে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? কালকে কি আপনি আপুর সাথে বাসর করেননি? কে বলছে করি নাই? করছি তো। তাহলে আপনি এখানে কেন? আপনার আপু বলছে সকাল 10টায় উঠবে। আমি যদি ওখানে থাকি তাহলে আপনি ডিস্টার্ব করে ঘুমাতে পারবেন না, তাই আমার সকাল সকাল এখানে পাঠিয়ে দিল। দুলাভাই, আপু কি দিল কাল রাতে? যা দিল তা তো বলা যাবে না। ভাইয়া বলেন না, আমি ছাড়া তো কেউ জানবে না। আপনাকে কেন বলবো কালকে রাতের কাহিনী? ভাইয়া বলেন না প্লিজ। বলবো। বলেন। আমার লজ্জা করছে। ইস, মেয়েদের মতো লজ্জা পাওয়ার কিছু হয়নি, বলেন। আচ্ছা বলবো। আরে বাবা বলেন না। বাস। কি? কালকে রাতে আপনার আপা আমাকে বাস দিছে। এই কথাটা আরো আগে বলে দিলে কি হতো? আগে না বলছি আর পরে বলছি, কথা তো বলছি নাকি? ও কেমন বাস দিল? লম্বা, তৈল মাখানো লম্বা লম্বা বাস দিল।
ভালো করেছে। এখন উঠে আসুন, আর জিম করতে যেতে হবে না, বিয়ে তো হয়ে গেছে, কে পড়বে আর। কি মেয়ে রে বাবা, জানি মেয়েটি ফাজিল, তবে এতটা যে ফাজিল সেটা জানতাম না। কথা বাড়ির লাভ নেই, খেয়ে আসি। রোমিও, বাবা তোমাকে একটা কথা বলি, আমার মেয়েটিকে কোনোদিনও জোর করতে পারিনি। ওর যা ভালো লাগে তাই ও করে। আমি জানি না এই বিয়েটাও মেনে নিয়েছে কিনা, তবে তুমি যেভাবে পারো ওর পাশে ছিলে আর সেভাবেই পাশে থাকবে। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি আসি তো। আমি বিকেলে ফ্লাইটে চলে যাচ্ছি, আর বিকেলে তোমরা ঢাকার দিকে রওনা হবে। কেন আঙ্কেল? আমার একটা বাড়ি আছে ওখানে, সেখানে তোমরা দুজনে আজ থেকে থাকবে। কিন্তু? কোনো কিন্তু না, যেটা বলছি সেটাই করবে। আচ্ছা ঠিক আছে। বিকেলে আঙ্কেলকে বিদায় দিয়ে আমরাও ঢাকা রওনা দিলাম। কি ব্যাপার, ম্যাডাম এত শান্ত হয়ে আসছে কেন? এমন শান্ত থাকতে তো ম্যাডাম আগে কখনো দেখিনি। তবে কি আমার উপর আজকে কোনো ঝড় আসতে চলছে? গাড়িতে উঠে ড্রাইভারের পাশে সিটে গিয়ে বসে পড়লাম, আর ম্যাডাম পিছনে গিয়ে বসলো। আঙ্কেলকে বারবার বারণ করার পরও ড্রাইভার দিয়ে দিল সাথে। 9 ঘন্টা পর আমরা ঢাকার বাড়িতে পৌঁছলাম। রাত 12টায় গিয়ে বাসায় ঢুকলাম। বাড়িতে কেউ না থাকলে যা হয় আর কি, সব জায়গায় ময়লা জমে আছে, কেন যেন একটা গন্ধ আসছে। আমি চারপাশে তাকিয়ে দেখছি, আর ম্যাডাম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওই তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? অনেক ক্লান্ত লাগছে, আমি ঘুমাবো। কে বারণ করেছে আপনাকে ঘুমাতে? গিয়ে ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়বো মানে কি? আমি কি না খেয়ে ঘুমাবো নাকি? তো খেতে বারণ করেছে কে? খাবার পাবো কোথায় আমি? তুই গিয়ে নিয়ে আয়। কোনটা করবেন সেটা বলেন, আগে খাবেন নাকি ঘুমাবেন? দুইটা করব। আগে কোনটা করবেন? খাবো। কি খাবেন? বিরিয়ানি খাবো। সাথে আর কিছু লাগবে? একটা প্রাণ আপ নিয়ে আসবি। আচ্ছা টাকা দেন। এই তো লজ্জা করে না আমার কাছে টাকা চাইতে? লজ্জা করবে কেন? টাকা তো আমি রাখছি আপনার ব্যাগে। কি? আপনি ব্যাগ খুলে দেখেন। কখন রাখছিস? রাখছি বলা যাবে না, এখন টাকাটা দেন, না হলে পরে কিছুই পাবো না। এই নে। 200 টাকা দিয়ে কি পাবো ম্যাডাম? কি পাবি তুই বল? 2টা বিরিয়ানি প্যাকেট পাবো, আর একটা প্রাণ আপ পাবো। ঠিক আছে, তো আর কি? আর কি মানে? সকালে যে নাস্তা করবেন, আটা ময়দা তো কিছু একটা লাগবে নাকি? বেশি কথা বলবি না, সকালেও বাইরে থেকে নিয়ে আসবি। এখন তাড়াতাড়ি যা। আচ্ছা যাচ্ছি। এই দাঁড়া। আবার কি? আমি কি দাঁড়িয়ে থাকবো? বসতে কে বাধা দিল আপনাকে? আমি কি ময়লায় বসবো নাকি? পরিষ্কার করে দিয়ে তারপরে যাবি। পারবো না, আপনি ঘুমাবেন, আপনি করেন। মাথা গরম করবি না বলে দিলাম। মাথা গরম হলে তো ভালো। কেন? চায়ের জন্য তো পানি গরম করা যাবে। তোরে খাইছি, দাঁড়া। কে শুনে কার কথা? মার খেতে না চাইলে দৌড়া রোমিও দৌড়া। খাবার নিয়ে বের হয়ে ল্যাম্পপোস্টের আলোয় চুপচাপ হাসছি, আর ভাবছি কি থেকে কি হয়ে গেল। ছিলাম বডিগার্ড, আর এখন হলাম বর। তাও আবার যে সে বর না, বডিগার্ড থেকে বর, আই মিন বডিগার্ড হয়ে গেলাম বর। কি কপাল আমার, কয়জনা ভাগ্যে এমনটা হয়। ভাবতে ভাবতে বাসায় পৌঁছলাম। কলিং বেল বাজানোর সাথে সাথে দরজা খুলে দিল ম্যাডাম। এই বান্দর, তুই এতক্ষণ কি করছিলি বাইরে? খাবার আনতে গেছি। এতক্ষণ লাগে? সময় লাগবে না নাকি? তাই বলে এতক্ষণ লেট করবি? আমি সে কখন থেকে বসে আছি তোর জন্য। সূর্য কোন দিক দিয়ে উঠলো আজকে? রাতের আকাশে তুই সূর্য দেখিস কোথায়? সেটা পরে কথা, আগে বলেন আমার জন্য অপেক্ষা করার কারণ কি? খিদে লাগছে, কখন খাবার নিয়ে আসবি তাই। ও, এই নিন বিরিয়ানি। বসবো কোথায়? ও আল্লাহ, আমারে উঠে নাও না কেন? কোথায় বসবো সেটাও নাকি আমি আগে ঠিক করে দিতে হবে? ওই চুপ, সব জায়গায় তো ময়লা জমে আছে, কোথায় বসবো? তুই সোফাটা পরিষ্কার করে দে, আমি সোফায় ঘুমাবো। শখ কত, আমি ঘুমাবো ফ্লোরে, আপনি যে কোনো একটা রুমে পরিষ্কার করে ঘুমাবেন। ওই আমি তোর ম্যাডাম, আমি যা বলবো তুই তাই করবি। কোন উপন্যাস লেখা আছে? তোর জন্য উপন্যাস খুঁজতে পারবো না, যেটা বলছি সেটা কর। ঠিক আছে ম্যাডাম, আপনি খেয়ে নিন। এই মাইয়ের উপর ঠাডা পড়ব, সোফায় রাত কাটিয়ে দেবো ভাবছি আজকে।
কিন্তু সেটা তো স্বপ্নই থেকে গেল। এই মায়ের জন্য তা হলো না। এটা সে করতে করতে রাত 2টা বাজলো। খিদেও লাগছে হ্যাপি, খুব ঘুমও পাচ্ছে। ম্যাডাম খেয়ে শুয়ে পড়ছে। এটা সেই বদরাগী মেয়েটি। কি সুন্দর লাগছে ঘুমন্ত অবস্থায় ম্যাডামকে। কিছু চলে এসে মুখে পড়ে আসছে, এতে করে আরো মায়াবী লাগছে ম্যাডামকে। একটু শুয়ে দিতে ইচ্ছে করছে ম্যাডামকে। আচ্ছা, ম্যাডাম তো এখন আমার বউ, শুয়ে দেখবো কি একটু? যদি একটা থাপ্পড় দেয় তখন কি হবে? না বাবা, দরকার নেই শুয়ে দেখার। পরে কোনদিন যদি আমায় মেনে নেয় তারপর না হয় শুয়ে দেখবো, তখন দেখা যাবে। খেয়ে শুয়ে বললাম ফ্লোরে। সেই একটা ঘুম হলো, কিন্তু সকালে শান্তিতে ঘুমাতে পারলাম না। 2টায় ঘুমাইছি। সেখানে সারাদিনের ক্লান্তি কাটিয়ে ঘুম থেকে উঠতে উঠতে 10টা না হোক 8টা তো বাজতে হবে। কিন্তু না, সেটার হলো না। সকাল সকাল ম্যাডামের সিলেনিতে ঘুম ভাঙলো। ম্যাডাম, সকাল সকাল এত সিলেনি শুরু করে দিলেন কেন? চিল্লানি দিব না তো কি করব তুই বল? কালকে রাতে মশা কামড়িয়ে কামড়িয়ে আমায় শেষ করে দিল। তারপর ঠান্ডা লাগছিল, তুই একটা চাদরও দিলি না গায়ে। আমি একটু ঘুমাতে পারিনি। ও আল্লাহ, আমি কোন মেয়ের পাল্লা করেছি? উনি রাতে ঘুমাতে পারে নাই বলে আমাকেও ঘুমাতে দেয় নাই। প্রতিদিন তো সকাল 6টায় ওঠো, আর এখন তো 8টা বাজে উঠলি। তারপর এমন করছিস কেন? এখন যা, নাস্তা নিয়ে আয়। আমি যে সকাল 6টায় উঠি তা আপনি জানেন কি করে? তার মানে আপনি আমায় প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখছেন? তোরে দেখতে যাব কেন? তুই কে? নাস্তা নিয়ে আয়, খিদা লাগছে। যাচ্ছি। নাস্তা শেষ করে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। এত বড় বাড়ি, পুরোটা আবার 2জন মানুষকে নিয়ে পরিষ্কার করলাম। ম্যাডাম বসে বসে দেখছে আর চিপস খাচ্ছে। এ মাইয়ে পারেও বটে, সারাদিন চিপস খেয়ে কাটিয়ে দিল। কয়টা খাইছে হিসাব নেই। আর এদিকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে খিদায়। ম্যাডাম, রাতে কি খাবার নিয়ে আসবো নাকি রান্না করব? বাহিরের খাবার বেশি খেলে শরীর খারাপ করবে, তুই রান্না করে নিবি। পারবো না, আপনি করে নিন। বাবা কি বলেছিল মনে নাই তোর? আমাকে দেখে রাখতে বলেছে। দেখে রাখতে বলছে, রান্না করে খাওয়াতে নয়। বেয়াদব, মুখে মুখে কথা বলছিস? যা বলছি তাই কর। পারবো না, আমি খাবো না, রান্না করবো না। সারাদিন কাজ করছি, এখন ঘুমাবো। যা রান্না কর। শালার কপাল, বিয়ে করছি কোথায় বউয়ের হাতে রান্না খাবো, কিন্তু এমন পুরা কপাল, শুধু থাপ্পড় খাচ্ছি। দূর, ভাল লাগে না। প্রথমে ভাবলাম রান্না করবো না, পরে ভাবলাম রান্না না করলে তো মেয়েটি খাবে না। দুপুরের কাজে ব্যস্ত ছিলাম বলে রান্নাও করতে হয়নি, বাড়ি থেকে কিছু নিয়ে আসতে হয়নি। সকালে চিপস আনতে বলছে, ওগুলো খেয়েছে সারাদিন বাচ্চাদের মতো বসে বসে। যা পারি কিছু একটা রান্না করি, কিছু তো একটা খাওয়াতেই হবে। রান্না শেষ করে ম্যাডামকে খেতে ডাকতে গিয়ে দেখলাম গান শুনছে মোবাইলে, ইয়ারফোন লাগিয়ে কানে। সেটাও না বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝা যাচ্ছে। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম কোনো সারসর্দি নেই। ও ম্যাডাম। ওই কি হয়েছে, চিল্লাও কেন? খেতে আসেন। খাবো না, তোর খাবার তুই খা গিয়ে। না খেলে আমার কি? রান্না করছি, খেলে খাবেন, না খেলে নাই, আমার তাতে কি? আমি খাওয়া শুরু করার পরে ম্যাডাম এসে বসে পড়লো। আমি শুধু খাচ্ছি, ম্যাডাম যে আসছে সেটা আমি জানি না, এমন ভাব করছি। ওই প্লেট দে, খিদে লাগছে, খাবো তো। একটু আগেই তো বললেন খাবেন না, তাহলে এখন খেতে আসছেন কেন? তোরে বলবো কেন? তুই কে? আপনার বর। আবার যদি কোনোদিন তোর মুখে এই কথা শুনি তো তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, এবার তো খেয়ে নিন। শুধু কি এই ভাত আর ডিম ভাজি? হ্যাঁ, আজকের মতো এখানে শেষ করেন। আমি খাবো না। না খেলে নাই, আমার কি? আমি এগুলো খাবো না, কিছু নিয়ে আয় বাইরে থেকে। পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। আমি কি না খেয়ে থাকবো সারা রাত? রান্না করা আছে, খেলে খাবেন, না খেলে আমার কি? আমি খাবো না। দূর, না খেলে না খাবি। রান্না করার দরকার ছিল, রান্না করছি। খেলে খাবি, না খেলে মশা খা গিয়ে। হাতটা বিছানায় সরিয়ে দিয়ে শুয়ে পড়লাম। বিছানা ভিজে ভিজে লাগছে কেন? তাহলে কি আমি হিসু করে দিয়েছি? না, তা কি করে হয়? আম্মু বলে আমি নাকি ল্যাংটা কাল থেকে বিছানায় হিসু করি না। আজকে কি করে রেকর্ড ভেঙে ফেলাম নাকি? না, সেটা কি করে হয়? তাড়াতাড়ি করে উঠে বসে দেখি ম্যাডাম হাতে একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে আমি রেকর্ড ভাঙি নাই, ম্যাডাম পানি ঢেলে দিচ্ছে বিছানায়। ম্যাডাম,
এটা কি হলো? আপনার জন্য কি একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? ঘুমাবি মানে কি? আমি জেগে থাকবো আর তুমি ঘুমাবে? সেটা হবে না। অনেক ঘুমিয়েছিস, এবার উঠে নাস্তা রেডি কর। কালকে সারা রাত খিদে জ্বালায় ঘুমাতে পারিনি। খাবার তো ছিল, না খেলে কি করা থাকে বলেন? মেয়েটি কি একটু নরম সুরে কথা বলতে পারে না? সব সময় কেমন যেন খিটখিট করে থাকে, ভাল লাগে না কিছু। সবসময় ম্যাডামের জ্বালাতন, সাথে থাপ্পড় খেতে খেতে এগিয়ে চলছে আমার বিবাহিত প্যারাময় জীবন। বউটা আমার রাগী হলে কি হবে? কোনো খারাপ অভ্যাস নাই, তবে একটা বাজে অভ্যাস আছে, সেটা হলো স্বামীর গায়ে হাত তোলে। এ মেয়ের হাতে এখন পর্যন্ত কয়টা থাপ্পড় খেয়েছি তার কোনো ঠিক নেই। বিকালে ঘুমাচ্ছি, এমন সময় মনে হলো ভূমিকম্প শুরু হয়েছে। তাড়াতাড়ি বাইরে বের হতে গিয়ে দেখি মোবাইলে আম্মুর নাম্বার আসছে। তখন মনে হলো ভূমিকম্পন হচ্ছে না, আমার মোবাইলে ডাকতেছে। হ্যালো আম্মু, কেমন আছো? ভালো থাকতে দিলি কবে? বিয়ে হয়েছে 3 মাস হতে চললো, কিন্তু বৌমাকে সেই বিয়ের দিনের পর থেকে আর দেখি নাই। তোরে এতবার করে বললাম বউকে নিয়ে একবার ঘুরে যা। কার বউ? কিসের বউ? কিভাবে বউ হলো? ওই ফাজলামি হচ্ছে আমার সাথে। যাও, কি যে বলো না আম্মু, তোমার সাথে কি আমি ফাজলামি করতে পারি বলো? তাহলে বল, কবে আসবি বৌমাকে নিয়ে? আমি জানি না, জিজ্ঞেস করে দেখি যায় কিনা। তুই নিয়ে আসলে তো আসবে, কালকে নিয়ে আসবি। আচ্ছা দেখি কি করা যায়। দেখা দেখির কাজ নাই, কালকে আসতে হবে তোদের। আচ্ছা আসবো। এ কেমন বায়না করলাম? মুরগিকে বলছে বাঘকে ডিনার জন্য রাজি করাতে। বাঘে যদি আমার চেপে ধরে তাহলে তো আমি শেষ। রাতে ডিনার করার সময়, ম্যাডাম অনেকদিন হলো কোথাও যাওয়া হয়নি, চলেন কোথাও থেকে একটু ঘুরে আসি। মতলব কি সেটা বলতো? মতলব আবার কিসের? আম্মু ফোন দিয়ে বলেছে আপনাকে নিয়ে আমাদের বাড়িতে যেতে হবে কালকে। আপনি কি যাবেন? না, আমি কোথাও যাব না, তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি যাব, আপনাকে আর যেতে হবে না। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নাস্তা রেডি করে নিলাম। যেতে যেতে এমনি সন্ধ্যা হয়ে যাবে, জ্যামে পড়লে তো অবস্থা হালুয়া হয়ে যাবে। তবুও রওনা দিতে দিতে 9টা বাজে গেল। ওই দাঁড়া, আমি যাব তো। আপনি এবার কোথায় যাবেন? আমি কি এখানে একা একা থাকবো নাকি? আমাকে আমাদের বাড়িতে রেখে তারপরে যাবি তুই। আমি পারবো না, আপনি পথে নেমে পড়লে তো হয়। পারবো না, তুই রেখে আসবি। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। আর আপনি যদি আমার সাথে যেতে চান তাহলে আমার বাড়িতে যেতে হবে, না হলে আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাব। তুই তো আচ্ছা ফাজিল, আমি যেটা বলবো তোকে সেটাই করতে হবে। সেটা পরে দেখা যাবে, আগে তো রওনা দিই। চল। বাচ্চা আছে নিজের আপন গতিতে, আমরাও এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। বডিগার্ডের কাজ পাওয়ার পর আমি বাড়িতে যাওয়া হয়নি, আজ অনেকদিন পর যাচ্ছি। ম্যাডাম বসে আছে আমার পাশের সিটে আর চিপস খাচ্ছে। এই মেয়েটি কি কিছু পারে না চিপস খাওয়া ছাড়া? অনেকক্ষণ পর ম্যাডাম আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। অনেক চিন্তা করে দেখলাম এখন ঘুমাচ্ছে, পরে যখন ঘুম থেকে উঠে দেখবে আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে, তখন দেখি কয়টা থাপ্পড় লাগিয়ে দেয়। তাহলে বাসের মধ্যে যা সম্মান আছে সেটুকু খেয়ে ফেলবে, তার থেকে বরং জাগিয়ে দেয়। ম্যাডাম হালকা করে মাথা নাড়িয়ে দেখল। ম্যাডাম, ম্যাডাম উঠেন। কি হয়েছে? ব্যথা করছে হাতে। তো আমি কি করব? আপনার জন্য তো এমন হলো। আমি কি করেছি? আপনি যদি আমার কাঁধে মাথা না রাখতেন তাহলে ব্যথা হতো না। এই তো লজ্জা করে না? একটা মেয়ের মাথা কাঁধে রাখতে পারছিস না? আমার কি ঠেকা পড়ছে যে আপনার মাথা আমার কাঁধে রাখবো? বেশি কথা বলছিস কেন? চুপ থাকতে পারিস না? না পারি না। আবার কথা বলিস মুখে মুখে। এই তালা দিলাম মুখে, আর কখনোই কথা বলবো না। বাড়িতে আসতে আসতে 7টা বেজে গেল। পথে একটু কথা হয়নি ম্যাডামের সাথে। কখন যে বাসায় দরজায় এসে দাঁড়িয়েছি নিজেও জানি না। কি রে, কি ভাবছিস? ও আম্মু, তুমি? আমি হব নাকি ভূত হবে নাকি? না তেমনটা না। আমার বৌমাকে নিয়ে আসতেছিস তো? তোমার বৌমা কোথায় পাবো? পিছনে দাঁড়িয়ে আছে যে, ওটাকে? ভূত মনে হয়, তাকিয়ে দেখি। কি, তুই আমার বৌমাকে ভূত বললি? তোর আজকে খাওয়া বন্ধ। খাওয়ার তো স্বপ্নে, তুমি তোমার বৌমাকে নিয়ে খাওয়া।
আসো মা, ভিতরে আসো। এটা কি হলো? ম্যাডাম তো চলে এলো। মাইয়া যদি বড়ই অদ্ভুত যেতে, সকালে কত ভেজাল করলো এই মাইয়া, এখানে আসবে না বলে এখন কত সহজে আম্মুর সাথে হাসি খুশি চললো। মনে হচ্ছে না মেয়েটার আগের বদমেজাজি। রোমিও, খেতে আয়। খাবো না, তুমি খাও তোমার বৌমাকে নিয়ে। ওই বেশি বাড়াবাড়ি করবি তো খাবার আর পাবি না। এই না, তা কি করে হয় আম্মু? তা যদি না হয় তাহলে খেতে আয়। আসছি, হাফ মিনিট দাঁড়াও। দাঁড়ানোর সময় নাই। আরে এই তো আসছি। বসে পড়। এত আয়োজন কখন করলে আম্মু? আমার বৌমা আসবে, আর আমি কিছুই রান্না করব না নাকি? আমার জন্য তো কোনোদিন এত কিছু করলা না, আজ বৌমা আসছে বলে এত কিছু। আবার যদি শুনি আমার বৌমাকে নিয়ে কোনো কথা বলছিস, তাহলে তোর কপালে কিছুই জুটবে না। এবার বল কি করবি? কিছুই বলবো না। এই নাও, চুপ করলাম। বাপ রে বাপ, এ কেমন বিচার! আম্মু দেখছি ম্যাডাম দিকে ঝুঁকে পড়ছে। এই মাইয়া কি কোনো জাদু জানে নাকি? যদি এমন জাদু আমি জানতাম, তাহলে কবে ম্যাডামকে থুকু বউকে পটিয়ে নিতাম। খাওয়া শেষ করে বাইরে গিয়ে দেখি একটু ঘুরোঘুরি করে বাসায় এসে ফ্রেশ হয়ে আমার রুমে ঘুমাতে গেলাম। রুমে ঢুকে দেখি ম্যাডাম বসে আছে বিছানায়। অনেক ক্লান্ত লাগছে, তাই কোনো কথা না বলে বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করার সাথে সাথে বুকের ওপর ভারী ভারী লাগছে, সাথে গলা চেপে ধরছে। মনে হলো কেউ। চোখ খুলে দেখি ম্যাডাম। আরে আরে, কি করছেন? সারুন বলছি। ছাড়বো না। কি বলা হচ্ছে শুনি? কি বলছি? মনে করে দেখ কি বলছিস। মনে পড়ছে না, মরে যাব। সারুন বলছি, সারুন। ছাড়বো না। কি বলছিস? তোমার বৌমা আসছে, তোমার বৌমাকে নিয়ে খাওয়াও। এই, আমি তোরে বলছিলাম না আমার বাড়িতে রেখে আসতে? আমিও বলছিলাম পারবো না। সারুন না। আরে আমি তো মরে যাব। ছাড়বো না। মরে যা, মরে গেলেই তো আমি বাঁচি। হে হে, আমি তো মরবো না। তাহলে আমি তোর নিজের হাতে খুন করব। পারলে করেন, কে বারণ করেছে? মারবো মারবো, সুযোগটা আগে আসুক তারপর। দুদিন বাড়িতে কাটানোর পর আবার ঢাকায় ফিরে এলাম। তারপর থেকে আগের মতো চলছে। সবসময় প্যারা দিয়ে চলেছে ম্যাডাম, মানে থুকু বউ। পরের দিন সকালে, এই রোমিও, কেমন আছো? ভালো, তুমি? ভালো থাকতে তুমি কোথায় দিচ্ছ? আমি কি করছি? তোমায় যে ভালোবেসে ফেলেছি। ম্যাডাম জানে এটা? পাগল নাকি? তোমার ম্যাডাম জানতে পারলে তো আমাকে মেরে ফেলবে। ওই দিন যা করলো তোমার কথা জিজ্ঞেস করাতে। তাহলে এখন আমার কথা বলছো কেন? তুমিও মারবা, সাথে আমারও মারবা। আচ্ছা, তোমার বউ তো তোমাকে ভালোবাসে না, তাহলে ওকে ডিভোর্স দিয়ে দাও। আরে যাও যাও, তুমি গিয়ে বলে এসো, দেখো তোমার ম্যাডাম যেন আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আচ্ছা বলবো, তবে ডিভোর্স দিয়ে দিলে আমাকে গলায় ঝুলিয়ে নিতে হবে। যদি ডিভোর্স করাতে পারো তবে। ওকে, আমি রাজি। তবে ম্যাডাম যদি আমার কিছু বলে তাহলে আমি সব বলে দেব। তোমাকে বলতে হবে না, আমি বিকেলে তোমাদের বাসায় এসে জানাবো। যদি মার খেতে না চাও তাহলে বাসায় থাকো, আর যদি মার খাওয়ার শখ থাকে তাহলে বিকেলে এসো। আসবো আসবো। কি মেয়ে রে বাবা, মরা ভয় নেই নাকি? ও আসবে আমার ম্যাডামের ডিভোর্স করাতে। আমার তো লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। বিকেলে এসো, চা নাস্তার বদলে মায়ের খেয়ে যেও। ইদানিং ম্যাডাম আমাকে যেভাবে প্রতিদিন পিটায় কোনো কারণ ছাড়া, আর উনি তো আসবে ডিভোর্স নিয়ে কথা বলতে। ও, ওই মাইয়ার তো পরিচয় দেওয়া হয়নি। উনি হলো আমার বাড়ির, মানে থুকু, আমার শ্বশুরবাড়ির পাশের বাসার একটি মেয়ে। এখানে আসার পর থেকে আমার পিছনে পড়ে আছে। ওর নাম তো বলা হয়েছে, তবুও বলি ও ইভা। পড়ালেখা শেষ করে বসে আছে। থুকু বসে নাই, আমার পিছনে পড়ে আছে। আজকে আর ঘুরলাম না, 4টার সময় বের হয়ে গেলাম বাসা থেকে। বাসা থাকলে আজকে আমার উপর দিয়ে শনি রবি সোম মঙ্গল সব চলবে। 9টার দিকে বাসায় ঢুকলাম। ঢুকে সোজা রান্নাঘরের দিকে দৌড় রাখলাম। খুব খিদে লাগছে আমার, খাবার গরম করতে হবে। ম্যাডাম ঠান্ডা খাবার খেতে পারে না, আর আমি ঠান্ডা ছাড়া খেতে পারি না। রাতে একসাথে খেয়ে শুয়ে পড়লাম আমার রুমে গিয়ে। ম্যাডাম থাকে অন্য রুমে। একটু পরে ম্যাডাম ঢুকলো আমার রুমে, হাতে একটা লাঠি নিয়ে।
এদিকে ভয়ে আমি কাঠ হয়ে যাচ্ছি। এই এদিকে আয়। কেন ম্যাডাম? কাজ আছে, আয়। কি কাজ তাড়াতাড়ি বলেন, আমি ঘুমাবো। তোর ঘুম পড়াচ্ছি, দাঁড়া। আরে আরে ম্যাডাম, আমাকে মারছেন কেন? আমি কি করছি? তুই পাশের বাসায় ইভা পেতনিকে কি বলছিস? বিশ্বাস করেন ম্যাডাম, আমি কিছুই বলি নাই। তাহলে ও কি আমাকে বোকা বানিয়েছে? হতে পারে। তার মানে তুই বলতে চাচ্ছিস আমি বোকা? সেটা কখন বললাম? তাহলে কি বলছিস? কিছু বলি নাই। আবার মিথ্যে কথা বলিস, তোরে তো আজ আমি শেষ করে দেব। আমি কিছু করেই নাই তো ম্যাডাম, সব দোষ ওই ইভার। ওই তুই ওরে বলিস নাই আমার ডিভোর্স দিয়ে ওরে বিয়ে করবি? বলিস নাই, বল। ম্যাডাম আমি এটা বলি নাই, ও আপনাকে মিথ্যা বলছে। তুই বলেছিস, আমি লুকিয়ে লুকিয়ে সব শুনেছি। কি? আপনি এমন কেন ম্যাডাম? কেমন? লুকিয়ে লুকিয়ে অনেক কথা শুনছেন, এটা ঠিক না। তুই আমাকে কোনটা ঠিক আর কোনটা ঠিক না সেটা শিখাতে আসবি না, আমি সব জানি। জানলে ভালো, এখন আমি ঘুমাবো, অনেক মার খাইছি। তুই কি ঘুমাবি? হ্যাঁ। তোরে আমি ঘুমাতে দিব না। তোর কাজ হলো আজকে সারা রাত আমাকে পাহারা দেয়া। পারবো না। না পারলে আবার শুরু করব, তখন বুঝবি। আবার শুরু করার দরকার নেই, আমি রাজি। চল। হ্যাঁ। বাইরে না, রুমের ভিতরে এসে পাহারা দিবি। ভিতরে কেন? বাইরে থেকে দিলে কি হবে? যেটা বলছি সেটা কর। হ্যাঁ। ঘুমে মাথাটা কেমন করছে, আর এই মাইয়া দাঁত বের করে হাসছে। ইচ্ছে করে ঘুষি মেরে দাঁত ভেঙে দিই। দেখ দেখ, আবার দাঁত কালাচ্ছে আবার। এই ম্যাডাম। চিল্লাচ্ছিস কেন? আমি ঘুমাবো। তোর ঘুমাতে দিচ্ছে কে? এটা তো শাস্তি। আমি কি অপরাধ করছি? তুই ইবার সাথে কথা বলছিস, সাথে ওকে পাঠিয়েছিস, ও যেন আমাকে বলে আমি যেন তোর ডিভোর্স দিয়ে দেই। কি? ও আমাকে বলছে তোমার বউ তো তোমাকে ভালোবাসে না, আমি তোমাদের ডিভোর্স করে দেব। আবার এটাও বলছে যে ও যদি ডিভোর্স করে দিতে না পারে তাহলে আমি যেন ওকে গলায় ঝুলিয়ে নেই। কি? এটা বলেছে তোরে, আর তুইও রাজি হয়ে গেলি? রাজি হইনি, শুধু বলছি পারলে ডিভোর্স করাও। তবে রে হারামি, আজ তোর একদিন কি আমার যতদিন লাগে লাগুক, তোরে আজ আমি শেষ করেই ফেলবো। সি বরকে এভাবে কেউ মারে? এত শক্তি আসলো কিভাবে? উহ, কি ব্যথা! এত মেরেও যদি ঘুমাতে দিত তাহলেও ভালো হতো, কিন্তু মহারানী সেটা করলো না। উল্টো সারা রাত নিজেও ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয় নাই। ভোর 5টার দিকে ঘুম ভাঙিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি ম্যাডাম নেই। সারা বাড়ি খুঁজেও পাচ্ছি না। যখন পেলাম না তখন ছাদে গিয়ে দেখি ইবার সাথে লাগছে। মাথায় ঢুকছে না, আমাকে নিয়ে এত ঝগড়া করছে কেন? আমাকে ম্যাডাম নিজে তো স্বামী মানতে চায় না, তাহলে কি দরকার কি ইবার সাথে ঝগড়া করা আমাকে নিয়ে? রোমিও, তুমি কি বলছো? এই পেতনিটাকে? কি? আমি পেতনি? তো 14 গোষ্ঠী পেতনি। তোর যদি আর কোনোদিন দেখি আমার বরের দিকে নজর দিতে, তাহলে তোর চোখ তুলে ফেলবো। আমিও শেষবারের মতো বলছি, ওরে ডিভোর্স দিয়ে দাও। আমি কেন আমার বরকে ডিভোর্স দিব? কারণ আমি রোমিওকে ভালোবাসি। তোর ভালোবাসা বের করছি, দাঁড়া, এখনো সময় আছে, ওর পিছু ছেড়ে দে। ইভা, কি হচ্ছে সব? তুমি কেন আমাদের ডিভোর্স করে দিতে চাচ্ছ? আমি কি কোনোদিন বলছি তোমাকে ভালোবাসি? শুধু শুধু কেন অশান্তি করছো? ডিভোর্স দেওয়া না দেওয়া সেটা তো আমাদের দুজনের ব্যাপার। আশা করি আমাদের মাঝে তুমি আর ঢুকতে আসবে না। তুই এখানে কেন এসেছিস? চল ভেতরে চল, তোর ব্যবস্থা করছি। টেনে ভিতরে নিয়ে গেল, রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল বাইরে থেকে। খিদের জ্বালায় বাসি না। ম্যাডাম ছেড়ে দিন না, আমাকে নাস্তা রেডি করতে হবে, খিদে লাগছে তো অনেক। ছাড়াছাড়ি কোনো কথা নেই, তুই আজ থেকে এই রুম বন্ধ থাকবি। নাস্তা বানাবে কে? আমি বানাবো। রান্না করবে কে? আমি করব। ঝাড়ু দেবে কে? আমি দিব। কাপড় কাচবে কে? আমি। ইস, ঢং দেখের বাসি না, পারেন তো শুধু শার্ট প্যান্ট পরতে আর আমারে ধোলাই করতে। কি কি বললি তুই? তোর খাওয়া বন্ধ আজ থেকে? একটু আপনার রান্না করতে পারেন নাকি যে আপনার রান্না খাবো? তোরে আমি মেরেই ফেলবো। না, মেরে ইভাকে দিয়ে দিন।
আবার সেই ইভা? তোর মুখে কি আর অন্য কোনো নাম নেই? আছে তো। কে সে? কানন। তবে রে, তোর খাওয়া বন্ধ বলছি, বন্ধ। খাবো না। এসব কি হচ্ছে? মাথায় তো 16 জিবি মেমোরি তো ঢুকছে না। ম্যাডাম কি আমার উপর দুর্বল হয়ে পড়ছে? এটা কি করে সম্ভব? আমি কোথায় আর ম্যাডাম কোথায়? ম্যাডাম কি আমাকে ভালোবেসে ফেলেছে নাকি? যদি ভালো না বাসে তাহলে এই বাসিতে ঝগড়া কেন করছে আমাকে নিয়ে? তবে কি ম্যাডাম আমাকে ভালোবাসে? ম্যাডামের কোনো সারা শব্দ নেই। ম্যাডাম কি করছে তা দেখার দরকার, কিন্তু কিভাবে দেখবো? ম্যাডাম তো বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে। কি করা যায়? পাইছে, জানলা দিয়ে বের হব, কিন্তু কিভাবে? অবশেষে অনেক কষ্টের পর জানলা দিয়ে বের হয়ে ছাদে পৌঁছালাম। এবার দেখার পালা ম্যাডাম কি করে। চুপি চুপি এসে সোফার পিছনে লুকিয়ে পড়লাম। ম্যাডামকে কোথাও দেখছি না। একটু পরে দরজা খুলে বাসায় ঢুকলো হাতে কয়েকটা প্যাকেট নিয়ে। তারপর গিয়ে ফ্রেশ হয়ে এসে প্লেট নিয়ে আমাকে যে রুমে বন্ধ করে রাখছে সেই রুমে দরজা দিকে গিয়ে খাবার বের করছে। এইদিকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে খিদে। চোখের সামনে গরম গরম বিরিয়ানি দেখে খিদের পরিমাণ আরো 3 গুণ বেড়ে গেল। 2টা বিরিয়ানি প্লেট, বিরিয়ানি বের রাখছে। রোমিও। আমি চুপ করে আছি। এই রোমিও, খেতে আয়। এখনো চুপ করে আছে। ওই আসবি নাকি মায়ের খাবি? কোনো সারা শব্দ না পেয়ে রুমে ঢুকলো ম্যাডাম, আর আমি এই সুযোগে একটা প্লেট নিয়ে ডাইনিং টেবিলের নিচে বসে পড়লাম। ওইদিকে ম্যাডাম আমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছে। আমি খাওয়ার তালে আছি। এই বিড়াল, বের হয়ে আয়। ম্যাডাম, আপনি কখন আসছেন? জানালা কেটে পালিয়ে এসে বসে বসে খাচ্ছিস? এই তুই না বলছিস আমি রান্না করতে পারি না, তাহলে খাচ্ছিস কেন? আপনার রান্না হলে খেতাম না। কি এটা আমার রান্না না? কি সিটিং মাই, বাইরে থেকে খাওয়া নিয়ে এসে নিজের নাম দিচ্ছেন। আমি বাইরে থেকে খাবার নিয়ে এসেছি? কে বলেছে তোকে? আমি দেখছি। তবে রে বান্দর পোলাম। ম্যাডাম, এটা কি হলো? কি হয়েছে? আপনার নজর খারাপ হয়ে যাচ্ছে ম্যাডাম। কি কি করছি আমি যে আমার নজর খারাপ হয়ে গেল? একটু আগে যেটা করলেন এটা কিন্তু ঠিক করছেন। তুই আজ থেকে আমার সাথে কথা বলবি না। অন্য মেয়েদের সাথে টাঙ্কি মারতে পারিস, তখন কিছু হয় না। আর এখন আমি একটু ভালোবাসতে গিয়েছি, অমনি আমার নজর খারাপ। কোনোদিনও তোর সাথে কথা বলবো না, তুইও কথা বলতে আসবি না। বলবো না? আপনি কোনোদিন কি আমাকে স্বামী সম্মান দিয়েছেন? দেন নাই। কথায় কথায় থাপ্পড় মারতেন, এটা করতেন সেটা করতেন, কথায় কথায় অপমান করতেন। আমি কোনোদিন আপনার কথায় কিছুতেই বাধা দেয়নি। আপনি আমার কোনো কিছুতে বাধা দেবেন না। আজ থেকে আপনার মতো আপনি থাকবেন আর আমার মতো আমি। এটা কি হলো? যা হবার হয়েছে, এত কিছু ভাবার সময় নেই। পেট ভরে গেছে, এখন একটু পাসপোর্ট অফিস থেকে আসি। পাসপোর্ট রেডি করে মেসেজ আসছে, ওটা নিয়ে আসি। প্রায় 1 মাস হতে চললো। ম্যাডাম আর আমার কোনো কথা হয়নি। দুজনে বাইরে গিয়ে খাবার নিয়ে এসে তারপর নিজেদের রুমে গিয়ে খাই। ম্যাডামের দিকে তাকালে বোঝা যায় ম্যাডাম এখন রাত জাগে। চোখের নিচে কালি জমে গেছে, আগোছালো হয়ে গেছে। আগের মতো জিন্স শার্ট পরে না, সালোয়ার কামিজ এসব পরে। আগের থেকে অনেক সুন্দর লাগে ম্যাডামকে, তবে শাড়ি পরলে আরো সুন্দর লাগতো। বাংলায় মেয়েদের শাড়ি পরা ছাড়া মানায় না। ভাবছি একটা ট্রিট দেবো ম্যাডামকে। ভিসা পাসপোর্ট সব রেডি করে হয়ে গেছে। সৌদি চলে যাব। আমার বেস্ট ফ্রেন্ড ওখানে থাকে, ও সব ব্যবস্থা করছে। ম্যাডাম, কি শপিং করতে যাবেন নাকি? যাব না। আর কিন্তু সুযোগ পাবেন না। আবারও বলছি, শপিং করতে যাবেন? যাব, নিয়ে চল। চলুন। যাক, যেতে রাজি হয়েছে। দুজনে একসাথে বের হলাম। রিক্সার জন্য দাঁড়িয়েছি, এমন সময় দেখি ইভা আসছে। ইভা যদি কিছু বলে এখন তাহলে আমার আর রক্ষা নেই। এই জান, শোনো না, রাতে ফোন দিলে ছাদে এসো, দুজনে একসাথে চাঁদ দেখবো। যেখানে এই বাঘের ভয় সেখানে এই সন্দেহ হয়। কি দরকার ছিল এটা বলার? ফাজিল মাইয়া, লুচ্ছা মাইয়া, কি মজা পায় বুঝি না এমন করে। ম্যাডাম, শপিং করতে যাবেন না? দাঁড়া, তো শপিং বের করছি। তোর রিবাকে শপিং করিয়ে দিয়ে যা। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই লুকিয়ে লুকিয়ে অন্য মেয়ের সাথে কথা বলিস? ম্যাডাম, আমার কোনো সম্পর্ক নেই কারোর সাথে। ইভা তো অনেক আগে থেকে আমার পিছনে লেগে আছে, সেটা তো আপনি জানেনই নাকি? অবশ্যই তোর সাথে সম্পর্ক আছে, না হলে তোর জান বলে ডাকবে কেন?
আমাকে ভাসানোর জন্য এটা বলছে। আমি এত কিছু শুনতে চাই না। তোর সাথে সম্পর্ক আছে ওর, নাহলে তোকে জান বলে ডাকবি কেন? তুই কোনো কথা বলবি না। হন হন করে বাসা চলে গেল। টিকিটে দেওয়া হলো না, এই ইভাজনে এত কিছু হলো। কি দরকার আমাকে জান বলে ডাকার? বিয়ের এতদিন পরে বউকে থুকু ম্যাডামকে শপিং করতে নিয়ে যেতে চাইছিলাম, সেটাও আর হলো না এই ইভাটার জন্য। বাড়িতে কি দেখি ম্যাডাম দরজা বন্ধ করে আছে, ভিতর থেকে ফুপানোর শব্দ আসছে। শুধু শুধু ইভাজনে আজকে ম্যাডাম কাঁদছে। শালার মাইয়া, তোর জন্য আমার ও লক্ষ্মী বউটা কাঁদছে। ইচ্ছে করছে ইভা মাইটারে মেরে নাক ভেঙে দি। ম্যাডাম খেতে আসুন। খাবো না, তুই খা তোর ইবাকে নিয়ে। ম্যাডাম বিশ্বাস করেন, ওই মাইয়া এটা আপনাকে রাখানোর জন্য এইসব বলছে, আমি শিওর। তোরা আমি বিশ্বাস করি না। আমি যে ভালো না সেটা আমি জানি। এবার খেতে আসুন। খাবো না বলছি, খাবো না। আবার যদি খেতে ডাকিস তাহলে তো খবর আছে। আচ্ছা ঠিক আছে, ডাকবো না। তবে আন্টি ফোন দিয়ে যেতে বলছে, যাবেন নাকি? সেটা দেখা যাবে, তুই কোনো কথা বলিস না। আমারও তো টাকা পড়ে নাই যে আপনার সাথে কথা বলতে হবে। আমার সাথে কথা বলা লাগবে না তোর। তোর তো অনেক আছে কথা বলার জন্য। লুচ্চা পোলা, দূর হ আমার সামনে থেকে। আমি কি আপনার সামনে নাকি যে দূর হব? চুপ কর লুচ্চা পোলা। ঘরে বউ রেখে অন্য মেয়ের পিছনে পড়ে থাকিস, তোর সাথে কোনো কথা নেই। আমারও তো শখ নেই আপনার সাথে কথা বলার। কে ঝগড়া করবে এই পাগলামিটার সাথে? কখন বাগানের মতো তেড়ে আসবে তার কোনো ঠিক নেই। চিড়িয়াখানায় আছে, তুকু রুমে আছে, ওখানে ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠে ধাক্কাধাক্কি করে দরজা খুলে ম্যাডামের রুমে ঢুকে দেখি নিচে শুয়ে আছে। একটা মেয়ের রুম মনে হচ্ছে না, বিছানা বালিশ সব ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো রুমে। মনে হয় আমাকে মারতে না পারে বিছানা বালিশের সাথে যুদ্ধ করেছে। দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টো খেতে জানে না। কি মায়াবী লাগছে পাগলিটাকে। কাঁপছে দেখে কপালে হাত রেখে বুঝতে পারলাম জ্বরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বিছানায় শুয়ে দিয়ে ডাক্তারের কাছে ফোন দিলাম। একটু পর ডাক্তার এসে দেখে গেল, মাথায় পানি দিতে বলে গেল। ডাক্তার যাওয়ার পর পানি দিচ্ছি। অনেকক্ষণ পর চোখ বড় বড় করে তাকিয়েছে। ম্যাডাম কেমন লাগছে? তোর জন্য সব হয়েছে। ম্যাডাম বেশি কথা বলা যাবে না, শুধু চুপচাপ উত্তর দিবেন। তবে রে, কেমন লাগছে বলেন? ভালো না। আপনি মাথাটা মুছে নিন, আমি নাস্তা রেডি করে আনি। খাবো না। দেখা যাবে। ম্যাডাম হ্যাঁ করুন। আমি খেতে পারবো, তোর কষ্ট করতে হবে না। তাহলে খেয়ে নিন, আমি মেডিসিন নিয়ে আসি। আমি মেডিসিন নিব না। নিতে তো হবে না, না হলে সুস্থ হবেন কি করে? সুস্থ হওয়া লাগবে না, তোর জন্যই তো আমার এই অবস্থা। বেশি দিন সহ্য করতে হবে না, চলে যাব। কি বললি? আবার বলতো, শুনতে পাইনি। না ম্যাডাম কিছু না, একটু একটু করে সুস্থ হচ্ছে ম্যাডাম। দুদিন পর রাতে আবার জ্বর আসছে ম্যাডামের। সারা রাত মাথায় পানি দিয়ে সকাল রাস্তা রেডি করে নিয়ে চলে গেলাম। খাইয়ে দিতে চাইলাম, কিন্তু ম্যাডাম আর হাতে খাবেন না, নিজেই কাপা কাপা হাতে খেলো। কত স্বপ্ন ছিল বউয়ে নিজের হাতে খাইয়ে দেব, আমিও নিজের বউকে খাইয়ে দেব। রাতে বউ আমার বুকে মাথা রেখে ঘুমাবে। গভীর রাতে দুজনে একসাথে চন্দ্রবিলাস করব, এক মুখে কফি খাবো, নদীর পাড়ে দুজনে দাঁড়িয়ে একসাথে গোধূলি বিকাল দেখব। কিন্তু কিসের কি, স্বপ্নই রয়ে গেল। রাতে ম্যাডামের জন্য খাবার নিয়ে গেলাম। ম্যাডামের হাতে প্লেট দিয়ে দিলাম। জানি আমার হাতে খাবেন না, তাই দিয়ে দিলাম। ম্যাডাম খেয়ে নিন। খাইয়ে দে। ম্যাডাম খেয়ে নিন, তো ঘুমাবো, ভালো লাগছে না। আমাকে খাইয়ে দে, না হলে খাবো না। খাইয়ে দিতে পারবো না, খেলে খাবেন, না খেলে উপোস থাকেন। তুই তো জানিস আমি উপোস থাকতে পারি না, খাইয়ে দে। আমি পারবো না, তাছাড়া এখন তো আপনি অনেকটা সুস্থ, নিজেই খেতে পারবেন। তাহলে তুই খাইয়ে দিবি না? না। তাহলে আমিও খাবো না। যখন খাই দিতে চাইছিলাম তখন তো খেতেছ আমি, এখন কেন খাই দিতে হবে? সেটা আমার ব্যাপার, তুই খাইয়ে দিবি কিনা বল। আচ্ছা বাবা ঠিক আছে, আমি খাই দিচ্ছি, হ্যাঁ করেন। এই তো লক্ষ্মী বর আমার। দরকার নেই আপনার বর হওয়ার। অন্য কারো হতে যা, তারপর দেখবি আমি কি করি। বক বক না করে খেয়ে নিন তো। খাচ্ছি তো। ম্যাডাম আপনি তো এখন সুস্থ।
তো আন্টি ফোন দিয়ে বলেছে যেতে। তো যেতে হবে, আমাকে বাড়িতে যেতে হবে আপনাকে রেখে। তুই যাবি না? যাবো তো, চলেন কালকে রওনা দিই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রাতে ম্যাডামের জ্বর আসছে, পরে ভেবে সোফাতে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মোবাইলটা ডেকে উঠে তাকিয়ে দেখে কারণ ফোন দিছে। হঠাৎ করে কারণ ফোন দিল কেন ভাবতে ভাবতে ফোন রিসিভ করলাম। তাকিয়ে দেখি ম্যাডাম ঘুমাচ্ছে। হ্যালো কারণ, বলো। দুলাভাই কি করছেন? শুয়ে আছি, তোমার কি খবর? এই তো আছি। আমাদের বাসায় কবে আসবে? কালকে আসবো। তাহলে কালকে দেখা হবে, কথা হবে। এখন রাখি, বাই। হ্যাঁ বাই। ওই এদিকে আয়। কি হলো ম্যাডাম, মাথায় পানি দিতে হবে? না, এদিকে আয়। বলেন। কার সাথে লুতুপুতু করিস? সি সি, কি বলেন এসব ম্যাডাম? আমি তো কারোর সাথে কিছুই বলি নাই, বা কারোর সাথে করিও নাই। আর মিথ্যা বলতে হবে না, আমি সব নিজের কানে শুনেছি। কি শুনছেন? হ্যাঁ, কারণ ফোন দিয়ে জানতে চাইলো আমরা কবে যাব। চুপ, তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। আচ্ছা, মুশকিল তো। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, আমি সত্যিটা বলে দিছি। তুই কালকেই আমাকে আমাদের বাড়ি রেখে আসবি, থাকবো না তোর সাথে। আচ্ছা ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বেরিয়ে পড়লাম। সন্ধ্যায় গিয়ে শ্বশুরবাড়িতে পৌঁছলাম। সবার সাথে আড্ডা দিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে গিয়ে কয়েকটা দিন আব্বু আম্মুর সাথে কাটাবো। কিছু বন্ধু আছে, ওদের সাথে কিছু সময় কাটাবো। কখন আবার দেখা হবে। রাতে খেয়ে শুয়ে পড়লাম। আব্বু আম্মু জানে আমি যে চলে যাব, তবে ম্যাডামের বাসায় কেউ এখনো বিষয়টা জানে না। ভাবছি যেদিন ফ্লাইট সেদিন জানাবো। 30 তারিখে রাত 2টার সময় ফ্লাইট। সবকিছু ঠিকঠাক। ইচ্ছে ছিল যেদিন যাব সেদিনই ম্যাডামকে জানাবো, সবাইকে জানাবো। কিন্তু এত খুশি লাগছে যে কি বলবো, তাই ফোন দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আন্টি, ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো। তবে তুমি কিন্তু খুব খারাপ একটা কাজ করছো। ওই দিন না থেকে চলে গেলে কেন? আন্টি, বাড়িতে একটু কাজ ছিল। আন্টি, যে কথা বলার ছিল ফোন দিছি, তা হলো 30 তারিখ রাত 2টায় আমার ফ্লাইট। কি বলছো এসব? আজকে আমাকে জানাচ্ছ সবকিছু ঠিক করে? আগে জানানি তো কি হয়েছে, এখন তো জানাতে পারছেন। ম্যাডামে জানে না, ওনাকে জানিয়ে দিন। তার মানে আমরা কেউ জানি না? না আন্টি, কাউকে বলা হয়নি। যা, এটা কি হলো? কেটে দিলে কেন? জানানোর প্রশ্ন ছিল, জানিয়ে দিয়েছি। আজ সেই কাঙ্ক্ষিত দিন। আজকে আমি উড়াল দেব আমার স্বপ্নের দেশ সৌদি। সবাইকে বিদায় দিয়ে জানিয়ে গাড়িতে উঠে বসলাম, সাথে 2 হৃদয় ও অভি। রাত 11:30টার সময় সবকিছু শেষে বিমানের দিকে পা বাড়ালাম। ঠিক সেই সময় কেউ একজন পিছন থেকে আমার হাত টানে ধরলো। তাকিয়ে দেখি আঙ্কেল। আঙ্কেল, আপনি এখানে কেন? আমি এখানে কেন সেটা তুমি পরে জানতে পারবে, এখন আমার সাথে এসো। আঙ্কেল, আমি কোথাও যেতে পারবো না, একটু পরে আমার ফ্লাইট। কোথাও যাওয়া হবে না তোমার। কি ভেবেছো তুমি আমাদেরকে কিছু না জানিয়ে চলে যাবে? আমি তো আন্টিকে জানিয়েছি। সেটা জানাইছো জানি, তুমি কেন সৌদি যেতে চাও সেটা বলো। আঙ্কেল, দেশে থাকতে ভালো লাগছে না। তাছাড়া আমার কোনো পড়ালেখাই নাই যে আমি কোনো চাকরি করব। তাই বিদেশে বাড়ি জমাচ্ছি, সেখানে আমার বন্ধুর সাথে একসাথে থাকবো। আমি তোমাকে কাজ দেবো, এখন চলো। কিন্তু কোনো কিন্তু না। তোমার আন্টি জানালো তোমার ফ্লাইট রাত 2টায়। আমিও 10টার সময় দেশে এসেছি, তারপর তোমার জন্য বসে আছি এখানে। আমি তো কোনো এয়ারপোর্ট দিয়ে যাব সেটা তো বলিনি। চট্টগ্রাম আর ঢাকায় 2টার একটা দিয়ে তুমি যাবে আমি জানতাম, তাই চট্টগ্রাম এয়ারপোর্টে তোমার ছবি পাঠিয়ে দিয়েছি। আর ওইখান দিয়ে তুমি যেতে পারবে না, তোমাকে আটকাবে। আর এখানে আমি আছি। তাহলে কি আমার যাওয়া হবে না? না, হবে না। এখন তুমি আমার সাথে বাসায় যাবে। কিন্তু কোনো কথাই শুনতে চাই না। অবশেষে আমি আমার শ্বশুরের বাসায় ম্যাডামের রুমের সামনে দাঁড়িয়ে গেছি। এখানে আসার পর থেকে শুনছি ম্যাডাম রুম থেকে বের হচ্ছে না, খাচ্ছে না, শুধু কেঁদে যাচ্ছে আর বলছে রোমিও কিনে দাও। কয়েকবার ডাকার পরও ম্যাডাম দরজা খুলছে না। তারপর আর কি, আমার দানবের মতো দেহটা নিয়ে ধাক্কা দিয়ে দরজাটা খুলে দেখি ম্যাডাম ফুল হয়ে আছে, চোখ দুটো লাল হয়ে আছে। ম্যাডাম, আসবো? ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না।
একটু এগিয়ে। ম্যাডাম ঠিক আগের মতনই তাকিয়ে আছে। ম্যাডাম কথা বলবেন নাকি চলে যাব? আমাকে জড়িয়ে ধরে গেছে। আরে ম্যাডাম কাঁদছেন কেন? আমি তো কোথাও যাইনি। তুই কি করে ভাবলি আমি তোকে যেতে দিব? আমার কথা একবারও মনে পড়েনি? বল, আমাকে একা করে কেন চলে গেলি? কোথায় গেলাম? যেতেই তো চাচ্ছিলি, বল কেন এমন করলি? তোকে ছাড়া আমি থাকবো কি করে বল? সেটা আমি কি করে বলবো? কি করে বলবি মানে? আমার বুকের বাঁ পাশে জায়গা করে নিয়ে এখন বলছিস তুই কি করে বলবি? তুই জানিস না আমি তোকে ভালোবাসি। ম্যাডাম আপনার কিন্তু নজর খারাপ। হ্যাঁ, নজর খারাপ হয়েছে আমার। এমন একটা ছেলে চোখের সামনে থাকলে যে কোনো মেয়ের নজর খারাপ হবে। তাহলে এবার দোষ কি? তুই আবার ওই পেতনির নাম নিয়েছিস। তোরে আজকে কি আর করবেন? দেখ কি করি। ম্যাডাম সত্যি বলছি, আপনার নজর পুরোই খারাপ হয়ে গেছে। আমি তোর ম্যাডাম না, তোর বউ, ঠিক আছে? তাছাড়া নজর তো অন্য কারোর জন্য খারাপ হয়নি, আমার বরের জন্য খারাপ হয়েছে। তবে আমি কিন্তু একটা জিনিস খুবই মিস করব। কি? থাপ্পড়। তোরে তো প্রতিদিন থাপ্পড় দিব। আমি রান্না করতে পারবো না আজ থেকে। আমি সব করব, তুই শুধু আমাকে ভালোবাসবি, আর কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না। ঠিক আছে মহারানী, আমি রাজি। আমাকে আজ থেকে তুমি করে বলবে, ভুলেও যেন ম্যাডাম ডাক না শুনি। আচ্ছা ঠিক আছে। দুলা ভাই, আপনাদের রোমান্স শেষ হলে এবার খেতে আসুন। খেয়ে শুয়ে পড়লাম। আমি আগে যে রুমে থাকতাম সেই রুমে। একটু পরে ম্যাডাম তুকু বউ আসলো। কি ভাবছো? ভাবছি বিয়ে করে বউ পাইছি, ভালোবাসাও পাইছি, কিন্তু কিন্তু আবার কি? বাসরাত তার পাইলাম না। তবে রে বান্দর পোলা। এই বলে ম্যাডাম থুকু বউ আমাকে জড়িয়ে ধরলো। লাইট অফ, আর কিছু জানতে হবে না, আপনাদের বাসরাতে দেখতে পাবেন যা হবে। আচ্ছা মুশকিল তো, আপনাদের বলছি না লাইট অফ, এখনো কি হয়? হ্যাঁ অনেক তো দেখলেন, এবার যান।